Okay, so recording has started. So let's start. First of all, আমাদের হচ্ছে introduction to Java. So let's take a look at the history of Java. হ্যাঁ, কিভাবে Java ল্যাঙ্গুয়েজটা আসলো। So Java was originally developed by Sun Microsystems starting in 1991. হ্যাঁ, Sun Microsystems নামে আমেরিকার সিলিকন ভ্যালি, হ্যাঁ সিলিকন ভ্যালি যেটা বলা হয় সান ফ্রান্সিসকো। সো সিলিকন ভ্যালিতে সান মাইক্রোসিস্টেমস এর মাধ্যমে জাভার জন্ম 1991-এ। সেখানে ইঞ্জিনিয়ার ছিল যেমন জেমস গসলিং, প্যাট্রিক নর্টন, ক্রিস ওয়ার্থ, এরকম ইঞ্জিনিয়ার কয়েকজন ছিল। তারা মিলে এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করলো। অরিজিনালি এটার নাম কিন্তু প্রথমে জাভা ছিল না। সো ল্যাঙ্গুয়েজটা যখন প্রথম তৈরি করা হয় তখন তার নাম ওরা দিয়েছিল ওক। হ্যাঁ, ওক, ওক ট্রি, মানে তাদের অফিসের বাইরে একটা ওক ট্রি ছিল, সেই ওক গাছ দেখে তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম দিল ওক। তো এরপরে 93-তে আবার তারা আরেকটা নাম দিয়েছিল, ওইটার নাম হচ্ছে ওইটাও নেচার রিলেটেড কি যেন একটা ছিল, নামটা আমি ভুলে গেলাম, সরি। মানে গাছ রিলেটেডই কিছু একটা, গাছ অথবা ফুল রিলেটেড কিছু একটা, সরি আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। তো প্রথমে নাম ছিল ওক, তারপরে হচ্ছে 93-তে ওই নামটা দিল। দেন তারা আসলে 95-এ ইট ওয়াজ রিনেমড অ্যাজ জাভা। সো এই জাভার নামকরণটাও আসছে বেসিক্যালি আসলে একটা কফির নাম থেকে। ওই ইন্দোনেশিয়াতে একটা দ্বীপ আছে জাভা, তোমরা যদি আগে পড়ে থাকো, ইন্দোনেশিয়ার কিছু বড় বড় দ্বীপ আছে, আবার অনেক ছোট ছোট দ্বীপ আছে। সো বড় দ্বীপগুলির নাম যেমন ছিল সুমাত্রা, বোর্নিও, এরকম আরেকটা দ্বীপের নাম ছিল জাভা। হ্যাঁ, সো ওই জাভা দ্বীপে একটা কফি হয়। সো ওই কফিটাকে ওরা জাভা ব্র্যান্ড নাম দিয়েই মার্কেটে ছাড়ে আর কি। সো এই ওরা ওদের অফিসে এই জাভা ব্র্যান্ডের কফিটা খেত। সো সেখান থেকে ওদের হঠাৎ করে নাম মনে হলো যে ঠিক আছে, আমরা তাহলে এটার নাম দেই জাভা। সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম ওরা দিল এরকম জাভা, এবং এটার ওই লোগোটাও ওরা এইভাবে সেট করলো যে একটা কফি কাপ, মানে বাংলায় আমরা বলি ধুমায়িত কফির কাপ, মানে একটা কফি কাপ যেখান থেকে একটা স্মোক হচ্ছে আর কি, মানে এত গরম যে স্মোক বের হচ্ছে। সো এইটা হচ্ছে তার লোগো হলো। সো এইভাবে করে আসলে জাভার মানে যাত্রা শুরু। ইন্টারেস্টিংলি সান মাইক্রোসিস্টেমস, এখন আর সান মাইক্রোসিস্টেমস কোম্পানিটা নেই, কিংবা থাকলেও বেসিক্যালি আসলে ইটস আন্ডার ওরাকল। তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবা, ওরাকল নামে একটা কোম্পানি আছে যারা মানে ডেটাবেজের জগতের খুবই বিখ্যাত কোম্পানি। ওরা ডেটাবেজ বানাই এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লাইক টপ মোস্ট কোম্পানিজ হয়ে গেছে আর কি, লাইক অ্যাজ মাচ অ্যারাউন্ড গুগল, অ্যামাজন, তারপরেই মানে প্রথম 10টার মধ্যে ওরাকল একজন চলে আসবে। তো ওরাও এরকম পরে শেষ পর্যন্ত এই সান মাইক্রোসিস্টেমস এবং জাভা এই জিনিসটাকে অ্যাকোয়ার করলো আর কি, ঠিক আছে। সো এইটা যেটা হয়েছে, সো আগে মানে জাভার বিভিন্ন সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, বুঝতে পারছো? লাইক তুমি যে জাভা পারো এটা তুমি অনলাইনে এক্সাম দিয়ে সার্টিফিকেট পেতে পারো। সো এই সার্টিফিকেশনটার নাম হচ্ছে, আগের নাম ছিল সান সার্টিফাইড জাভা প্রোগ্রামার, SCJP। সো সেইটার নাম এখন হয়ে গেছে OCJP, ওরাকল সার্টিফাইড জাভা প্রোগ্রামার। হ্যাঁ, সো আগে সান মাইক্রোসিস্টেমস এর যা যা ছিল সবই এখন ইট হ্যাজ বিন টেকেন ওভার বাই ওরাকল। সো এখন জাভা আসলে ডাউনলোড করতে হলে আমাদেরকে ওরাকলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় জাভা। সো জাভা যখন প্রথম বানানো হলো তখন সান মাইক্রোসিস্টেমসকে জিজ্ঞেস করা হয়েছিল লাইক হোয়াট ইজ জাভা। হ্যাঁ, ওরা তখন একটা খুব মানে এরকম একটা লং অ্যান্সার দেয় যে সিম্পল, অবজেক্ট ওরিয়েন্টেড, ডিস্ট্রিবিউটেড, ইন্টারপ্রেটেড, রোবাস্ট, সিকিউর, আর্কিটেকচার নিউট্রাল, পোর্টেবল, হাই পারফরমেন্স, মাল্টি থ্রেডেড অ্যান্ড ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। ওকে, সো বেসিক্যালি আসলে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যা যা ফিচার আছে এই সমস্ত ফিচারের নাম একসাথে বলে দিয়ে ওরা বলছে যে দিস ইজ জাভা। হ্যাঁ, তো definitely I would not expect you guys to actually remember this or memorize this thing. Rather I would say like just read about these features, and time to time we will actually learn about these features. আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কি জিনিস শিখবো, একটু পরে আর্কিটেকচার নিউট্রাল কি জিনিস দেখবো, সো মাল্টি থ্রেডেড এটা আমরা পরে শিখবো। সো এইভাবে করে আমরা আসলে জাভার ফিচারগুলি শিখবো আর কি। হ্যাঁ,
সো জাভা ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে সিম্পল বলছে এই কারণে যে সি এর পরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যখন প্রয়োজন তৈরি হলো তখন আসলে সি প্লাস প্লাস আসলো, কিন্তু সি প্লাস প্লাস এর অনেক জিনিসগুলো একটু জটিল ছিল, বিশেষ করে মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল হ্যান্ডেলিং, এই জিনিসগুলি দেখা যাচ্ছিল যে অনেক একটু কঠিন হয়ে গেছে, এবং কিংবা নেটওয়ার্ক রিলেটেড প্রোগ্রামিং এগুলি করা কঠিন হয়ে যাচ্ছে। তখন এই জাভার জন্ম হয়ে গেল, ঠিক আছে। সো এই কারণে জাভা বলছে যে সিম্পল, বলছে এই কারণে যে এটা সি প্লাস প্লাস এর চেয়ে সিম্পল, এই কারণে সেটাকে বলছিল জাভা। তো জাভাতে এরকম অসংখ্য লাইব্রেরি বানানো আছে, কিংবা এইটা সিম্পল এই কারণে বলা হয় যে মানে সিতে কিংবা সি প্লাস প্লাসে কিছু কিছু কাজ তোমার নিজের, মানে লজিকটা তোমার নিজের কিংবা কোডটা তোমার নিজের লিখে দিতে হয়। বাট জাভা যেটা করছে যে এখানে অনেক কিছু অংশই সে অলরেডি অটোমেটিক্যালি লিখে দিছে, ঠিক আছে, অলরেডি অটোমেটিক্যালি লিখে দিছে, তোমাকে জাস্ট হচ্ছে সেগুলো ব্যবহার করতে হয়। হ্যাঁ, এরকম। তো এই কারণে ওরা বলছে যে সিম্পল। আর অবজেক্ট ওরিয়েন্টেড, এই আইডিয়াটা তো আমরা আসলে পড়বো আমাদের বেসিক্যালি লেকচার 5 থেকে আমরা পড়বো যে হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, মানে আইডিয়াটা কি, এর মানেটা কি। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অন্যতম একটা মানে ফিচার হচ্ছে যে মানে আগে আমরা সিতে যে প্রোগ্রাম করতাম আর এখন যে জাভাতে প্রোগ্রাম করব, মানে বেসিক একটা ডিফারেন্স হচ্ছে, মানে দেখা মানে প্রথম দর্শনেই বোঝা যায়, সেটা হচ্ছে এরকম যে মনে করো এইটা ছিল তোমার একটা সি ফাইল। হ্যাঁ, এই ফাইলটার নাম ছিল তোমার এরকম টেস্ট ডট সি, ঠিক আছে, একটা সি এর ফাইল। সো সি এর ফাইলটার ভেতরে তোমার কি থাকতো, এখানে মনে করো এরকম থাকতো ইন্টিজার মেইন, হ্যাঁ, ভয়েড, ইন্টিজার মেইন ভয়েড, দেন হচ্ছে এরকম থাকতো, এর মধ্যে তুমি কোড টোড লিখতা। তুমি যদি একটা ফাংশন ব্যবহার করতা, ফর এক্সাম্পল গত ক্লাসে আমরা দেখেছিলাম গেট এরিয়া এরকম। সো মনে করি f1 নামে আমার একটা ফাংশন আছে, সো ভয়েড f1, ঠিক আছে, এরকম একটা ফাংশন লিখতাম এরকম, ঠিক আছে। সো আমাদের ফাইলটার ভিতরে আমরা এইভাবে লিখতাম। হ্যাঁ, এখানে হয়তো এইভাবে লিখতাম ইনক্লুড stdio.h, হ্যাঁ, লেখাও লাগতো, আবার লেখা না লিখলেও চলতো। সো দেখা যাচ্ছে যে এই ইন্টিজার মেইন ভয়েড, তারপরে ভয়েড ফাংশন, এইভাবে করে লিখতাম আমরা। হ্যাঁ, কিন্তু আমরা এখন দেখবো যে আমরা এখন জাভাতে যখন প্রোগ্রাম করব, আমাদের যে ডট জাভা ফাইল যেটা থাকবে, সো মনে করি এই সেম প্রোগ্রামটাই, এইটা আমাদের নাম হচ্ছে এখন মনে করো টেস্ট ডট জাভা, ঠিক আছে। জাভাতে আমি যখন কোনো কোড লিখবো, এইখানে একটা জিনিস স্পেশাল, সেটা হচ্ছে কি, এই যে সিতে আমি যে কোডটা লিখলাম, এই কোডটাই ধরো জাভাতে এক্স্যাক্টলি এভাবে করে হয়তো আমি লিখতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমার এখানে আবার আলাদা একটা আরেকটা ই থাকবে, একটা বর্ডার বলি কিংবা একটা ব্র্যাকেট বলি কিংবা একটা কোড বলি, মানে সরি একটা ব্লক বলি, একটা আলাদা ব্লক থাকবে, এবং এই ব্লকটার নাম হচ্ছে ক্লাস। এটা আমরা দেখবো পরে, ঠিক আছে, ক্লাস কি জিনিস সেটা আমরা পরে শিখবো। বাট আপাতত জাস্ট জেনে রাখো যে ক্লাস নামে একটা জিনিস থাকে, ক্লাস। মনে করো ক্লাস কার, হ্যাঁ, ক্লাস কার, তারপরে হচ্ছে এরকম করে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, এর ভেতরে হচ্ছে আমরা এই কোডগুলি লিখতেছি, ফাংশনগুলো লিখতেছি, ইন্টিজার না অন্যভাবে লিখি আমরা মেইন, এরকম মেইন ফাংশন লিখতেছি। সো দেখো ডিফারেন্সটা, একটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবশ্যই একটা ক্লাসের আন্ডারে আমার যা কোড থাকবে, যেই কোডই থাকুক, সমস্ত কোড একটা ক্লাসের ভেতরে লিখতে হয়, ঠিক আছে, ক্লাস নাম দিয়ে একটা ক্লাসের ভেতরে লিখতে হয়, এবং পরে যখন রান হয় তখন এই কার ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়, অবজেক্ট তৈরি হয়ে সেই জিনিসটা রান হয়। আমরা যখন লেটার অন লেকচার 5, 6 অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখব, তখন এই আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আরো দেখবো। বাট এটাই হচ্ছে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ডিফারেন্স। দেন স্ট্রাকচার প্রোগ্রামিং, সি কে আমরা বলছি স্ট্রাকচার প্রোগ্রামিং, আর জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এইটা হচ্ছে একটা সো এখানে বলছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, ইটস হচ্ছে নো ফ্রি ফাংশনস, কোনো ফাংশন এরকম আলাদা থাকে না, অল কোড বিলং টু সেম ক্লাস। সো এটা আমরা দেখি, ক্লাসেস অ্যারেঞ্জড ইন আ হায়ারার্কি অর প্যাকেজ স্ট্রাকচার, সেটা আমরা পরে দেখবো। হ্যাঁ, যে প্যাকেজে কিভাবে ক্লাস সাজিয়ে রাখা যায়, সেই জিনিসগুলো আমরা দেখবো। সো এটা গেল অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি, তার একটা আইডিয়া, এটা আমরা ডিটেলস আরো দেখবো। ডিস্ট্রিবিউটেড, এটাও আমরা পরে শিখবো, তখন আরো পুরোপুরি বুঝতে পারবো। ইন্টারপ্রেটেড, ঠিক আছে, এখানে একটা কথা আছে ইন্টারপ্রেটেড। আমাদের সিতে যে আমার ফাইলটা ছিল test.c, আমরা কি করতাম, আমরা এই ফাইলটাকে কম্পাইল করতাম, তাই না, প্রথমে কম্পাইল করতাম,
কম্পাইল করলে সে আমাকে যদি কোনো এরর হতো এরর বলতো, এরর যদি না থাকতো সে বলে দিত কোনো এরর নাই। সে কম্পাইল করার পর এরপর তাকে আমি এক্সিকিউট করতাম, কম্পাইল অ্যান্ড রান, তাই না, তারপরে রান করতাম। ওকে, তো প্রথমে কম্পাইল করতাম তারপরে রান করতাম। জাভাতে এইখানে এই সি এর কোডটা দেখো, প্রথমে কম্পাইল হতো এরপরে রান হতো। জাভাতে এখানে একটা স্টেপ একটু বেশি হবে। তো সেটা হচ্ছে, মনে করো আমার এখানে টেস্ট ডট জাভা আছে, তো এই টেস্ট ডট জাভা ফাইলটা, এই জাভা ফাইলটা সেটা একবার কম্পাইল হবে, কম্পাইল হয়ে সে একটা আরেকটা ফাইল হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কম্পাইলেশন প্রসেস। কম্পাইলেশন প্রসেস, এই কম্পাইলেশন করার পর যেই আউটপুটটা বের হবে, এই আউটপুট ফাইলটাকে নিয়ে আবার তখন আমরা হচ্ছে ইন্টারপ্রেটারের মধ্যে দিই, ঠিক আছে। তখন আমার ইন্টারপ্রেটার, এখানে আরেকটা এক্সট্রা ধাপ লাগে, ইন্টারপ্রেটার। তো এই ইন্টারপ্রেটার কিংবা জাভার এই ইন্টারপ্রেটারের মাধ্যমেই আমরা তখন গিয়ে এই প্রোগ্রামটা অপারেটিং সিস্টেমে রান করি। তো এই যে এই এক্সট্রা, এখানে একটা এক্সট্রা ধাপ আছে যেটাকে আমরা বলছি ইন্টারপ্রেটার কিংবা ইন্টারপ্রেটার। তো এই ইন্টারপ্রেটারটার নাম হচ্ছে গিয়ে জাভা ভার্চুয়াল মেশিন কিংবা জেভিএম। হ্যাঁ, আর দেন হচ্ছে এই এই যে কম্পাইল করলাম, কম্পাইল করার পর এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বাইট কোড, ঠিক আছে। এইটার নাম হচ্ছে বাইট কোড, একটু পরে আমরা আবার দেখবো। এই বাইট কোডটাকে তখন ইন্টারপ্রেট করে আমরা আমাদের প্রোগ্রামটা রান করি। তো এখানে একটা এক্সট্রা স্টেপ আছে, এই এক্সট্রা স্টেপটার কি প্রয়োজন ছিল সেটি আমরা দেখবো এরপর। আচ্ছা, এখানে আরেকটা ফিচার আছে জাভা, সেটা হচ্ছে রোবাস্ট। হ্যাঁ, রোবাস্ট কথাটার মানে বলতে গেলে আসলে বাংলা ভাষায় বলতে গেলে বোঝাতে পারো যে শক্তিশালী কিংবা শক্ত সামর্থ্য। হ্যাঁ, এরকম শক্ত সামর্থ্য মানে কি, যে ঠুনকো কোনো প্রোগ্রাম না, যে প্রোগ্রামটা অল্প কিছু প্রবলেম হইলেই ঠাস করে ক্র্যাশ করে অপারেটিং সিস্টেমকে প্রবলেমে ফেলে দিবে, ব্যাপারটা এরকম না। জাভা অনেক রোবাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়্যার ইউ ক্যান রাইট আ প্রোগ্রাম দ্যাট ইজ ইটসেলফ ইজ আ রোবাস্ট, মানে অনেক শক্ত সামর্থ্য একটা প্রোগ্রাম হবে। এখানে যদি কোনো এরর হয় কিংবা যদি কোনো প্রবলেম হয়, এক্সেপশন বলি আমরা জাভাতে, পরে দেখবো আমরা। সো এরর হয় কিংবা এক্সেপশন হয়, তাহলে কি হবে, প্রোগ্রামটা একদম ঠাস করে ভেঙে পড়ে চুরমার হয়ে যাবে না, কিংবা অপারেটিং সিস্টেমকে মানে যাচ্ছে তাই অবস্থায় ফেলে দিবে না, আমার পিসি ক্র্যাশ করবে না, বরং এটাকে সুন্দর করে সে হ্যান্ডেল করার সুযোগ আছে। সো যত রকমের প্রবলেমই হোক না কেন, বিভিন্ন ধরনের এরর গুলো এটা আমরা অলরেডি কম্পাইলেশনের মধ্যেই আমরা মানে খুঁজে বের করতে পারি। হ্যাঁ, সো এরর তুলনামূলক সহজে বের করা যায়, আবার যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমগুলিও হ্যান্ডেল করা যায়। এরপর এইখানে একটা ফিচার আছে আর্কিটেকচার নিউট্রাল, হুইচ ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মানে মেইন ফিচার্স অফ ইউজিং জাভা। জাভা কেন ইউজ করব তার একটা মেইন ফিচার, এটা হচ্ছে আর্কিটেকচার নিউট্রাল। দ্যাট মিনস হচ্ছে আমি এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালাই কিংবা লিনাক্স অপারেটিং সিস্টেমে চালাই, কিংবা আমি এটা আমার মোবাইলের অ্যান্ড্রয়েড ওএসে চালাই, কিংবা এইটা আমি আমার ম্যাক ওএসে চালাই, সেইটা দেখার কোনো বিষয় না, ঠিক আছে। আমি যদি একটা প্রোগ্রাম লিখি জাভা দিয়ে, সেই প্রোগ্রামটা আমি সব ধরনের কম্পিউটারেই, সব ধরনের পিসিতে, সব ধরনের ডিভাইসেই আমি ওই জিনিসটা চালাতে পারবো, অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ JRE, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, ঠিক আছে। জাভা রান টাইম এনভায়রনমেন্ট নামে একটা ছোট প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা যদি আমার পিসিতে কিংবা আমার মোবাইলে যেই ডিভাইসই হোক এই জিনিসটা থাকে, তাহলেই সে আমার জাভায় লেখা একটা প্রোগ্রাম অলওয়েজ রান করতে পারবে। সো এই রান করার কিন্তু এই সুবিধাটা কিন্তু আমরা সি প্লাস প্লাসে পাবো না। হ্যাঁ, ক্লাস কিন্তু রেকর্ড করা হচ্ছে, এই যে এখানে তো রেকর্ড বাটন আছে, একটা ক্লাস রেকর্ড করা হচ্ছে। ওকে, সো এই যে এই সুবিধাটা যেটা আমরা বললাম যে আর্কিটেকচার নিউট্রাল, সো দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর সি প্লাস প্লাস। তুমি সি প্লাস প্লাসে একটা এক্সিকিউটেবল প্রোগ্রাম লিখে সেইটাকে তুমি যদি লিনাক্স অপারেটিং সিস্টেমে গিয়ে চালাতে চাও কিংবা ইনস্টল করতে চাও, তুমি সেটা পারবা না। ওকে, একটা আবারও বলি, সি প্লাস প্লাস দিয়ে তুমি একটা সফটওয়্যার তৈরি করলা, সেই সফটওয়্যারে তুমি একটা ইএক্সি ফাইল তৈরি করলা। সো এই ইএক্সি ফাইলটা তুমি যদি গিয়ে ইসে চালাতে চাও লিনাক্সে, তখন সেটা চলবে না। কিন্তু তুমি যদি জাভা দিয়ে একটা ফাইল তৈরি করো, মনে করো জার ফাইল, ডট জার ফাইল তৈরি করলাম, এইটা নিয়ে তুমি লিনাক্সে গিয়ে রান করো, তাহলেই এই জিনিসটা রান হবে। হ্যাঁ, লিনাক্সে এই জন্য জাভার মানে জেআরই, যেটা জাভা জেআরইটা ইনস্টল করা থাকতে হবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট আ ভেরি বিগ টাস্ক। হ্যাঁ, ছোট একটা প্রোগ্রাম,
এইটা যদি ইনস্টল করা থাকে তাহলে তুমি যে কোনো জাভা প্রোগ্রামে তোমার লিনাক্স মেশিনও চালাতে পারবা। দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান, মানে জাভার যেটা বলছিলাম আর্কিটেকচার নিউট্রাল, মানে এইটা হচ্ছে জাভার অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার। না, ভার্চুয়াল মেশিন এন্ড জেভিএম। ওকে, সো ভার্চুয়াল মেশিন হচ্ছে, ভিএম হচ্ছে ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন হচ্ছে সে একটা অপারেটিং সিস্টেমের এনভায়রনমেন্ট তৈরি করে, ঠিক আছে? সে একটা অপারেটিং সিস্টেমের এনভায়রনমেন্ট তৈরি করে। সো মনে করো জিনিসটা এরকম, দুইটার আইডিয়া কাছাকাছি, হ্যাঁ, ভার্চুয়াল মেশিনের যে আইডিয়া এবং জেভিএম এর আইডিয়াটা কাছাকাছি, শুধু আমি বলতে পারো যে লেভেলটা ডিফারেন্ট। লেভেলটা কিভাবে ডিফারেন্ট? সো মনে করো তোমার এখানে একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে? তুমি এর ভেতরে তুমি একটা লিনাক্স অপারেটিং সিস্টেমের মেশিন চালাতে চাচ্ছ, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে একটা লিনাক্স অপারেটিং সিস্টেমের মেশিন। সো এই ভেতরের যে বক্সটা যেটা একটা লিনাক্স অপারেটিং সিস্টেমের মেশিন, সো বেসিক্যালি এইটা এক ধরনের সফটওয়্যার কিংবা এটা এক ধরনের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা ভাব করতেছে যে সে আসলে লিনাক্স অপারেটিং সিস্টেম চালাচ্ছে, কিন্তু সে তার সমস্ত প্রসেসিং করতেছে কাকে দিয়ে? উইন্ডোজকে দিয়ে। অর্থাৎ উইন্ডোজের ভেতরে তুমি আরেকটা অন্য অপারেটিং সিস্টেম চালাতে চাচ্ছ। কিংবা এইটা এইভাবেও ভার্চুয়ালাইজেশন করতে পারো যে তুমি এখানে একটা উইন্ডোজ বেসড মেশিন আছে এক রকমের, তুমি এর ভেতরে আরেকটা নতুন মেশিন চালাচ্ছ যার ভেতরে উইন্ডোজ আছে, ঠিক আছে? ঠিক আছে, বাট মানে অ্যাজ ইফ যে দিস ইজ অ্যাকচুয়ালি আ ডিফারেন্ট কম্পিউটার। এইটা একটা কম্পিউটার আর এইটা হচ্ছে আরেকটা কম্পিউটার, কিন্তু আসলে এই কম্পিউটারের যা প্রসেসিং যা কিছু সবকিছু তার আউটার যে হোস্ট মেশিন আছে তার অপারেটিং সিস্টেম দিয়েই চলবে। সো এইটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, ভার্চুয়াল মেশিন, এই যে এই জিনিসটা একটা ভার্চুয়াল মেশিন, মানে রিয়েল মেশিন না, অ্যাকচুয়াল মেশিন না, ভার্চুয়াল মেশিন। এটা হচ্ছে ভার্চুয়াল মেশিন, যে হচ্ছে রিয়েল মেশিনের ভেতরে চলতে থাকে। জেভিএম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। জেভিএম এর কাজটা যেটা আমরা এখনই দেখতাম, আসলে জেভিএম এর কাজটা হচ্ছে সে এইভাবে এইখানে বসে থাকে জাভা এখানে, ঠিক আছে? তো তোমার যে জাভার কোডটা, তুমি যেখানে জাভার কোড লেখো, কোড লিখে যখন তুমি কম্পাইল এন্ড রান দাও, তখন সে কি করে? সে কিন্তু ডাইরেক্ট অপারেটিং সিস্টেমের কাছে যায় না। সে কি করে? সে মনে করে যে এই জেভিএমটাই বুঝি আমার অপারেটিং সিস্টেম। সে তার কোডটা এই জেভিএম কে দেয় যে তুমি আমাকে রান করে আউটপুট দাও। তো জেভিএম তখন এখানে কি করে? এখানে কিছু কারিগরি করে, এটা যদি লিনাক্সের অপারেটিং সিস্টেম হয় তাহলে লিনাক্সের মতন করে চালায় রেজাল্ট বের করে। এটা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় তাহলে সে উইন্ডোজের মতো চালিয়ে অ্যান্সারটা বের করে। সো বেসিক্যালি জেভিএমও এক ধরনের মানে এমন ভাবে পোজ করতেছে, মানে ভাব ধরতেছে বলবো, যে জেভিএম হচ্ছে এমন একটা ভাব নিচ্ছে যে জাভা কোড মনে করতেছে যে হ্যাঁ আমি তো আমার কোড অটোমেটিক্যালি রান করতেছে, আমার দেখার কিছু নাই কিভাবে রান করতেছে। সো জেভিএম হচ্ছে এই কাজটা করে দিচ্ছে। নিচে অপারেটিং সিস্টেম কিংবা হার্ডওয়্যার, এটা কোন কোম্পানির হার্ডওয়্যার কিংবা কিসের হার্ডওয়্যার, মানে অপারেটিং সিস্টেম কিংবা হার্ডওয়্যার, সেইটা নিচে কি আছে সেইটা আমার দেখা লাগতেছে না। আমার কোড জেভিএম কে দিয়ে দিচ্ছে, মনে করতেছে জেভিএমই হচ্ছে আমার অরিজিনাল অপারেটিং সিস্টেম, কিন্তু আসলে জেভিএম হচ্ছে জাভার কোডটা নিয়ে এই লিনাক্স অথবা উইন্ডোজের ভেতরে সে রান করে দিচ্ছে। এটাই হচ্ছে এক্সট্রা পার্টটা। হ্যাঁ, সো দিস ইজ ভার্চুয়াল মেশিন আর এটা হচ্ছে জেভিএম। আইডিয়াটা কাছাকাছি, যে সে তারা একটা ভার্চুয়াল লেয়ার তৈরি করে, মনে হবে জানি আমি রান করতেছি, কিন্তু আসলে সে আরেকজনকে দিয়ে কাজটা করায় দিচ্ছে। সো এই প্ল্যাটফর্ম নিউট্রাল কিংবা এইমাত্র যে কথাটা বললাম সেটা আসলে কিভাবে কাজ করে? হ্যাঁ বলো। স্যার, জেভিএম কি তাহলে স্যার শুধু জাভার জন্য কাজ করে, অন্য কোনো মানে প্রোগ্রামিং এর জন্য কাজ করবে না স্যার? না, নামই তো হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, জেভিএম। হ্যাঁ, সে শুধুমাত্র জাভার কোডের জন্যই কাজ করবে। সো এইটা হচ্ছে এখন হচ্ছে আচ্ছা, এই জিনিসটা একটু দেখি আমরা যে আসলে কি হয়। সো মনে করো এটা হচ্ছে আমার একটা সোর্স ফাইল, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলি সোর্স ফাইল। এই যে এখানে তোমরা কি আমার মাউস পয়েন্টার দেখতে পাচ্ছ? আমি যে মাউস পয়েন্টার নাড়াচ্ছি। Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যাঁ, সো এই পোরশনটাকে আমরা বলি হচ্ছে সোর্স ফাইল কিংবা কোড যেখানে লেখা থাকে। হ্যাঁ, সোর্স ফাইল। সোর্স ফাইল তার এক্সটেনশন থাকে ডট জাভা, ঠিক আছে?
আমাদের সি তে এক্সটেনশন কি ছিল ডট সি, আর সি প্লাস প্লাসে এক্সটেনশন থাকে হচ্ছে ডট সিপিপি। এরকম জাভাতে যদি আমরা কোনো কোড লিখি তার এক্সটেনশন থাকবে হচ্ছে ডট জাভা। সো আমার হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা নামে একটা সোর্স ফাইল আছে। আমি এই সোর্স ফাইলটাকে কি করি, একটা কম্পাইল করি। আমার কম্পাইলারটার নাম হচ্ছে জাভা সি। হ্যাঁ, জাভা লিখে লাস্টে সি হচ্ছে, এটা হচ্ছে কম্পাইল করার জন্য মানে কম্পাইলারটার নাম, কম্পাইলারের কমান্ড জাভা সি। সো আমি কি করি, এই সোর্স ফাইলটাকে কম্পাইল করি। যদি কোনো প্রবলেম না থাকে, এরর না থাকে, তাহলে সেটা খুব সুন্দর মতো কম্পাইল হয় এবং আমি যে জিনিসটা পাই সেটার নাম হচ্ছে জাভা বাইট কোড। এই জাভা বাইট কোড ফাইলের এক্সটেনশন আবার দেখো, খেয়াল করো, ডট ক্লাস। অর্থাৎ ডট জাভা ছিল আমার সোর্স ফাইল, আর ডট ক্লাস হলো আমার জাভা বাইট কোড। ঠিক আছে? আচ্ছা, সো জাভা বাইট কোডে রূপান্তরিত হয়। বাইট কোড মানে হচ্ছে এই যে এরকম 1010 এরকম ভ্যালুতে সে রূপান্তরিত করে, মানে চেঞ্জ করে দেয় জাভাসি কম্পাইলারটা। এরপর আমার এই যে ইন্টারপ্রেটারের কাজ, যেটা হচ্ছে আমার জাভা ভার্চুয়াল মেশিন জেভিএম। ঠিক আছে, এই ইন্টারপ্রেটারের কাজ। সো ইন্টারপ্রেটার কি করতেছে, যদি এটা উইন্ডোজ মেশিন হয় তাহলে এই বাইট কোডটাকে সেইভাবে কনভার্ট করে উইন্ডোজে রান করবে। আর যদি এটা পাওয়ার ম্যাকিনটশ, হ্যাঁ এটা হচ্ছে ম্যাক ওএস আর কি, পাওয়ার ম্যাকিনটশ অনেক আগের আমরা বলতাম আর কি, অনেক আগে 1984 থেকে 1990 এই সময় বলতো পাওয়ার ম্যাকিনটশ। হ্যাঁ, ম্যাক ওএস যে আসছে সেটা ম্যাকিনটশ। সো এই ম্যাকিনটশ কম্পিউটারের জন্য যদি রান করি তাহলে এই জাভা ইন্টারপ্রেটারটাই ওই ম্যাক ওএস এর মতো করে তাকে চেঞ্জ করে দিয়ে ওইভাবে করে রান করবে। তো এটা হচ্ছে যে স্টেপগুলো কিভাবে হয়। প্রথমে সোর্স ফাইল থাকে, তারপরে জাভা বাইট কোড হয়, জাভা বাইট কোডটাকে ইন্টারপ্রেটারের মাধ্যমে রান করে আমরা হার্ডওয়্যারের ভিতরে রান করি। সো আমরা যদি লেয়ারটা দেখি তাহলে ওই যে যেটা আমি একটু আগে বলছিলাম যে জাভা ভার্চুয়াল মেশিন আসলে প্রোগ্রাম এবং হার্ডওয়্যার বেসড প্ল্যাটফর্ম কিংবা অপারেটিং সিস্টেম এর মধ্যে একটা যোগসূত্র রচনা করে আর কি। হ্যাঁ, তো এদের দুজনের মাঝখানে মিডল ম্যান হিসেবে থাকে, মিডল ওয়্যার হিসেবে থাকে সে, এই দুজনের মাঝখানে যোগসূত্র রচনা করে। অনেকটা ইন্টারপ্রেটার বলতে হ্যাঁ ওই যে ল্যাঙ্গুয়েজের মতো। মনে করো আমি এক বাংলাদেশি, বাঙালি ভাষায় কথা বলতে পারি, চাইনিজ ভাষা পারি না, আর ওইদিকে আরেক চাইনিজ আছে যে হচ্ছে মানে বাংলা পারে না, শুধু চাইনিজ পারে। তো এখন আমরা একজন আরেকজনের সাথে ব্যবসা করব, হ্যাঁ কমিউনিকেট করব, তাহলে আমাদের কি লাগবে, তো দুজনের মাঝখানে একজন ইন্টারপ্রেটার লাগবে, যার কাজ হচ্ছে বাংলা থেকে চাইনিজ বলবে, চাইনিজ থেকে বাংলা বলবে, এরকম আর কি। তো সে ওই অপারেটিং সিস্টেমের জিনিসপত্র প্রোগ্রামের কাছে ফেরত দেবে, আবার প্রোগ্রামের জিনিসপত্র অপারেটিং সিস্টেমের কাছে ফেরত দেবে। তো এইটাই হচ্ছে আমাদের আসলে জেভিএম। হ্যাঁ স্যার, তাহলে কি হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস এটা কি আমাদের আউটপুট হবে? না, এইটা আমাদের আউটপুট ফাইল না। এইটা মানে আউটপুট মানে কি, তুমি আউটপুট স্ক্রিনে কি আউটপুট হবে সেটা কথা বলতে যাচ্ছ? স্যার না, আউটপুট স্ক্রিনে আমরা অন্য জিনিস দেখবো। মানে আমরা এখানে আউটপুট স্ক্রিনে যা বলবো সেটা, এটা হচ্ছে ফিজিক্যালি বাইট কোড, তাই তো স্যার? হ্যাঁ, এটা জাস্ট বাইট কোড, মানে ফিজিক্যালি আমরা এই জিনিসটা দেখবো যে ডট ক্লাস নামে একটা ফাইল তৈরি হচ্ছে এবং এই ডট ক্লাস ফাইলটাই আসলে অপারেটিং সিস্টেম রান করে আর কি। তো এতক্ষণ আমরা দেখলাম যে আসলে জাভা কিভাবে কাজ করে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, না আচ্ছা সরি এটা তো বললাম। সরি, কেউ কি আর কিছু বলতে চাচ্ছিল? জি স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে যেহেতু দেখতেছি যে কম্পাইল হওয়ার পর আমার ইন্টারপ্রেটারের ভিতরে আরেকটা স্টেপ যাচ্ছে, তাহলে তো স্যার আমার এখানে এক্সিকিউশন টাইমটা আমার বেশি নিচ্ছে যে কোনো প্রোগ্রামে যদি আমি রান করতে চাই। তাহলে সি তে যেহেতু বা সি প্লাস প্লাসে আমার শুধু জাস্ট কম্পাইল করলেই হচ্ছে, আমার এক্সট্রা কোনো স্টেপ লাগতেছে না, তাহলে আমার স্যার রিয়েল বেনিফিটটা তাহলে কি হচ্ছে এখানে? খুবই মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, এইখানেই হচ্ছে আমাদের ডিফারেন্সটা তৈরি হয়ে যাচ্ছে যে আমি সি তে প্রোগ্রাম করব নাকি আমি জাভাতে প্রোগ্রাম করব। ওই যে এটা কি বলে যে তোমাদের মধ্যে যারা ফুটবল খেলা দেখো, হ্যাঁ এদের মধ্যে মেসি ভার্সেস রোনালদো আছে না। এখন মেসি ভালো না রোনালদো ভালো, কিংবা মেসি বেশি পারে না রোনালদো বেশি পারে, হ্যাঁ দুজনেরই মানে পক্ষে বিপক্ষের ইসের কোনো কমতি নাই। ঠিক আছে, তুমি ওই মেসি ভার্সেস রোনালদোর মতোই এই হচ্ছে জাভা ভার্সেস সি প্লাস প্লাস কিংবা জাভা ভার্সেস সি।
এক্স্যাক্টলি তুমি যে পয়েন্টটা বললা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা আমি এখন বলতে চাচ্ছিলাম যে তাহলে মানে আমরা কেন জাভাতে যাব, জাভাতে এইখানে একটা এক্সট্রা স্টেপ লাগতেছে এবং এই এক্সট্রা স্টেপের কারণে আমার সময়ও বেশি লাগতেছে। কিন্তু জাভার সুবিধাটা কি? জাভার সুবিধাটা হচ্ছে যে জাভা হচ্ছে উইন্ডোজ বেসড কম্পিউটারেও রান করতে পারে, লিনাক্স বেসড কম্পিউটারেও রান করতে পারে। এর জন্য তোমাকে আলাদা আলাদা করে প্রোগ্রাম লিখতে হয় না। এটা হচ্ছে জাভার সবচেয়ে বড় সুবিধা। এবং এই কারণেই এবং আরেকটা কারণও আছে যে আমাদের মানে আরেকটা কারণ বলতে যে আমাদের আসলে যে ওয়েব সার্ভার গুলো, হ্যাঁ, মানে এই যে ওয়েবসাইট, যত রকমের ওয়েবসাইট তোমরা দেখো এখানে যে প্রোগ্রামগুলো রান করে, যে ওয়েব সার্ভার গুলোর মধ্যে 75%ই হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম রান করে, ঠিক আছে? তো এখন দেখা গেছে লিনাক্স অপারেটিং সিস্টেম রান করে, তো এখানে যদি সার্ভার বেসড তোমার যদি কিংবা ওয়েবসাইট বেসড যদি তোমাকে কোনো প্রোগ্রাম লিখতে হয়, তাহলে আসলে দেখা যাচ্ছে যে জাভা ছাড়া আসলে তোমার আর কোনো উপায় নাই, বিকল্প নাই, জাভা লিখতেই হচ্ছে। কিন্তু তোমার সি সি প্লাস প্লাস এর প্রোগ্রামের এটা কোথায় হয়? ফর এক্সাম্পল এই যে ডেস্কটপ বেসড আমরা যেই ইগুলি ইউজ করি, ফর এক্সাম্পল তুমি মাইক্রোসফট মানে ওয়ার্ডের মতো কিংবা যে মাইক্রোসফট স্টুডিওর মতো, সরি এটা কি বলে, অফিস, মাইক্রোসফট অফিস বলো কিংবা এই ধরনের জিনিসপত্র বলো, যেগুলো হচ্ছে উইন্ডোজ বেসড এবং হচ্ছে কি বলে যে না, মাইক্রোসফট অফিস তো ম্যাক ওএস এও আছে, তো সেটা না, তার ম্যাক ওএস এর জন্য তাকে আলাদাভাবে লিখতে হয়েছে। এটাই একটা এক্সাম্পল, মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা দেখো ইসের জন্য, ম্যাক ওএস এর জন্য আলাদাভাবে তাকে লিখতে হয়েছে, উইন্ডোজের জন্য তাকে আলাদাভাবে লিখতে হয়েছে। কিন্তু আমার এটা যদি জাভা দিয়ে করা হতো তাহলে আমার মানে একটা প্রোগ্রামই আমি চালাতে পারতাম সব জায়গায়। সো জাভার সুবিধাটা হচ্ছে এইটা যে এইটা হচ্ছে কাইন্ড অফ লাইক ইউনিভার্সাল টাইপ, যে সব জায়গায় সব ধরনের মেশিনে চালানো যায়, এটা হচ্ছে জাভার সুবিধা। আর অসুবিধাটা হচ্ছে এই যে এখানে একটা এক্সট্রা স্টেপ আছে, জাভার একটা এক্সট্রা স্টেপ আছে, ইন্টারপ্রেটার, যে কাজটা আমার সিতে ছিল না। সো এই কাজটা করার জন্য আমার সময় একটু বেশি লাগে। অর্থাৎ কোনো প্রোগ্রাম, কিছু কিছু স্পেশাল প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো যদি আমি জাভা দিয়ে লিখি, রান করি, তাহলে আমার সময় বেশি লাগতেছে। তো এই ধরনের প্রোগ্রামগুলো আমরা তখন কি করি? সি দিয়ে লিখি। সো ফর এক্সাম্পল আমার এমন কিছু প্রোগ্রাম লিখলাম যেখানে আমার হার্ডওয়্যারকে ডিরেক্ট অ্যাক্সেস করতে হবে, হ্যাঁ। সো আমি একটু আমার একটা ছবি একটু দেখাই। সো আমার কোনো হার্ডওয়্যারকে ডিরেক্ট অ্যাক্সেস করতে হবে, অর্থাৎ কি বলি, আচ্ছা মনে করো যে তোমার এই যে তুমি তোমার কিবোর্ডে এ চাপ দিলে তোমার কি হবে? বাতি নিভে যাবে, ঠিক আছে, তোমার রুমের বাতি নিভে যাবে। এখানে দেখো কি হচ্ছে, এখানে তোমার একটা সফটওয়্যার পার্ট লিখতে হচ্ছে, সফটওয়্যারের একটা কোড লিখতে হচ্ছে, যে কোডটা কি করবে, যে তোমার এই যে কম্পিউটারের মনে করো ইউএসবি পোর্ট, হ্যাঁ, কম্পিউটারের ইউএসবি পোর্ট দিয়ে সে কোনো একটা সিগন্যাল পাঠাবে, ঠিক আছে। এই ইউএসবি পোর্টটা মনে করো একটা লাইটের সাথে কানেক্টেড আছে, হ্যাঁ, একটা লাইটের সাথে কানেক্টেড আছে, লাইটের বাতি জ্বলবে না নিভবে সেই জিনিসটা এই ইউএসবি পোর্টের ইনফরমেশন দিয়ে তুমি কন্ট্রোল করতেছো। সো এই যে দেখো এখানে হার্ডওয়্যার লেভেলে তুমি প্রোগ্রাম করতেছো। সো এই ধরনের, যদিও প্রোগ্রামটা ছোট বললাম, বাট এই ধরনের হার্ডওয়্যার লেভেলে যদি অ্যাক্সেস করতে হয়, সেক্ষেত্রে আমাদের সি অথবা সি প্লাস প্লাসে যদি আমরা কোডটা লিখি, তাহলে সেই কোডটা তুলনামূলক ফাস্ট রান করে। জাভাতে কোড লিখলে কি অসুবিধা হবে? ওই যে সে জাভাতে মাঝখানে একটা একটু কারিগরি করে তারপরে সে এটা ইউজ করবে। কিন্তু তা সত্ত্বেও নাও ইট ডিপেন্ডস যে তুমি আসলে জাভা ইউজ করবা না সি সি প্লাস প্লাস ইউজ করবা। আমি এত কিছু জানা সত্ত্বেও দেখা গেছে আমি এই প্রোগ্রামের জন্য জাভা ইউজ করি, ঠিক আছে। এটার একটা কারণ হচ্ছে এরকম যে মানে ওকে জাভা আমার পছন্দ, সেটা তো একটা ব্যাপার আছেই, মানে কিছু কিছু জিনিস আছে না, পছন্দ তো পছন্দই, হ্যাঁ, যাই হোক আমি এটা দিয়েই করব এরকম। সেটা ছাড়াও জাভাতে যেটা বলতেছিলাম যে জাভাতে অলরেডি মানে লাইব্রেরিগুলি ইজি টু ইউজ, সি সি প্লাস প্লাসেও লাইব্রেরি আছে, বাট দে আর নট অ্যাজ ইজি টু ইউজ অ্যাজ জাভা, হ্যাঁ। জাভাতে লাইব্রেরিগুলো এই যে তুমি নেটওয়ার্ক রিলেটেড কাজ করবা কিংবা তুমি তোমার পোর্টে অ্যাক্সেস করবা, সি সি প্লাস প্লাসে এই জন্য তোমাকে বেশ কিছু মানে কষ্ট করতে হবে, হ্যাঁ,
অনেক কোড লিখতে হবে, ডিবাগিং করতে হবে, অনেক সমস্যা, মানে অনেক কাঠখড় পোড়াতে হবে আর কি। কিন্তু জাভাতে এই জিনিসটা অলরেডি করে দেওয়া আছে, তোমাকে জাস্ট এই জিনিসটা ঠিকমতো ইউজ করতে হবে। অর্থাৎ এখানে তুমি কি করলা, যে এইটা বলতে পারো যে এইটা একেবারে একেবারে নিজের থেকে সবকিছু বানায় তুমি ব্যবহার করতেছো, আর জাভাতে অলরেডি অনেক দূর করে দেওয়া আছে, তুমি জাস্ট সেইটাকে আবার রিইউজ করলা, ঠিক আছে? সো এতে করে কি হলো যে তোমার এখানে সময় হয়তো একটু বেশি লাগতেছে, বাট তুমি যদি ওই পারফরমেন্সের ইস্যুটা, ওইটুক পারফরমেন্স বাদ দাও, কিন্তু তোমার এখানে কোডটা তুমি অনেক ইজিলি করে ফেলতে পারতেছো। ডিফারেন্সটা কি একটু বোঝা গেছে? মানে আমরা কোন ঘরানার দিকে যাব, কেন যাব? জি স্যার। সো নাও ইটস অ্যাকচুয়ালি ইওর চয়েস, হ্যাঁ, যে আমি কি টাইপের প্রোগ্রামিং করতেছি। ডিরেক্ট মেমোরি ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই টাইপের প্রোগ্রাম, কিংবা ফাইল ম্যানেজমেন্ট, কিংবা এই যে আমি বললাম পোর্টের থেকে রিড করতে হবে, রাইট করতে হবে, এগুলোর জন্য আসলে সি সি প্লাস প্লাস ছাড়া মানে করা মানে এইটাই প্রেফার্ড। যেই কারণে আসলে আমরা যত রকমের অপারেটিং সিস্টেম লিখি, অপারেটিং সিস্টেমগুলি কিন্তু আসলে সি কিংবা অবজেক্টিভ সি কিংবা সি প্লাস প্লাস এর উপর বেস করে তৈরি করা, হ্যাঁ। সো এর মধ্যে আবার একটা আছে সি প্লাস প্লাস, এটার একটা ও যেটা বলছিলাম, প্রথমে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল সি, ঠিক আছে? তো যখন অবজেক্ট ওরিয়েন্টেড এর চাহিদা তৈরি হলো, তখন আমাদের এখানে আসলো সি প্লাস প্লাস। তো সি প্লাস প্লাস তো মানে মানে এখন একটু প্যাচ ঘোষ লেগে গেল পুরা। আগে সবকিছু ছিল স্ট্রাকচার, এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো সি থেকে সি প্লাস প্লাস এর কনভার্সন করতে গিয়ে তখন দেখা হলো কি, মানে মানে একদম প্যাচ ঘোষ লেগে গেছে, মানে কিছুই হচ্ছে না, মানে না হচ্ছে, মানে অনেক কঠিন হচ্ছে। তো এর মধ্যেই এই সুযোগে এসে পড়লো হচ্ছে জাভা। জাভা বলতেছে যে সি প্লাস প্লাসে তোমার এত কষ্ট, এই নাও তোমাকে আমি জাভা তৈরি করে দিলাম, হ্যাঁ, জাভা তৈরি করে দিলাম, জাভা দেখা যাচ্ছে মানে কষ্ট খুব কমে গেল আর কি, ঠিক আছে? এরকম। সো এইভাবে জাভা আসছে। তো তখন এই যে সি এর কমিউনিটি তারা দেখলো, বাহ, জাভাতে তো অনেক কিছু তুমি বানাই দিছো, তাইলে আমরা এক কাজ করি, এই যে আমাদের জন্য মানে এই যে এই সি সি প্লাস প্লাস যে কমিউনিটিটা ছিল, যারা মনে করো রোনালদোর সাপোর্টাররা ছিল, তারা কি করলো, এই জাভার মতো করে আবার সি শার্প তৈরি করলো। সি শার্প আর জাভা, বুঝছো, এই দুটা মানে অনেকটা সেম, মানে প্রায় সেম, মানে সিতেও যে সি শার্পেও যেভাবে কাজ করে সবকিছু, জাভাতেও মোটামুটি সব সেভাবেই কাজ করে। সো এইটাই বললো যে জাভা যখন অনেক কিছু তৈরি করে দিল, এখন নেটওয়ার্ক প্রোগ্রামিং করা অনেক ইজি, ফাইল ম্যানেজমেন্ট করা অনেক ইজি, মানে সবকিছুই দেখা যাচ্ছে যে সেকেন্ড মানে থার্ড পার্টির মাধ্যমে করে ফেলা যাচ্ছে, অনেক কিছু ইজি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো তখন আবার এই সি হ্যাশ বলে, যেটাকে বলে সি শার্প, তখন এই সি শার্প চলে আসলো, যে যেটা হচ্ছে জাভাতে যা যা ফিচার ছিল এই সব কিছু দিয়ে সি শার্প আর কি। তো মানে এই কমিউনিটির জন্য। সো সি সি প্লাস প্লাস সি শার্প এগুলি হচ্ছে এক কমিউনিটি ব্যবহার করে, আর জাভা হচ্ছে মনে করো আরেকটা কমিউনিটি ব্যবহার করে। সো দুইটারই এরকম প্রয়োজনীয়তা আছে, দুইটারই এরকম কমিউনিটি আছে। আমাদের অনেক গেম দেখা যায়, আমি কারণটা হতে পারে ডিপেন্ড করে যে সি প্লাস প্লাস এর উপর মানে ভিজুয়াল লাইব্রেরি, কিংবা ভিজুয়াল লাইব্রেরি বলতে মানে আমি বুঝাতে চাচ্ছি যে গেমস যেগুলো বানা হয়, কম্পিউটার গেমস, কম্পিউটার মানে কম্পিউটারের গেমস অধিকাংশই হচ্ছে এই ঘরানার হয়, ঠিক আছে? মানে .NET ফ্রেমওয়ার্ক লাগে। তোমরা অনেক সময় দেখবা যারা গেম খেলো, কোনো গেম ইনস্টল করতে হলে তোমার পিসিতে যদি .NET ফ্রেমওয়ার্ক ইনস্টল করা না থাকে, তাহলে সে বলে যে .NET ফ্রেমওয়ার্ক লাগবে, এটা ইনস্টল করে আমি মানে চালাতে পারবো গেমটা, ঠিক আছে? সো এটা হচ্ছে এই ঘরানা, সি সি প্লাস প্লাস সি শার্প, এই দিয়ে হচ্ছে গেমটা লেখা হয়েছে এরকম। আবার জাভা দিয়ে গেম লেখা হয় তুলনামূলক কম দেখছি। জাভাতে যদি গেম লেখা হয় তখন তারা আবার বলে হচ্ছে জেআরই, যে তোমার জাভা রান টাইম এনভায়রনমেন্ট এইটা আছে কিনা, এইটা ইনস্টল করতে হবে। অনেক সময় দেখবা যাদের জাভা ইনস্টল করা থাকে, মাঝে মাঝে এখানে হঠাৎ করে একটা আপডেট আসে যে ইওর জাভা নিডস টু বি আপডেটেড, ছোট একটা প্রোগ্রাম, হ্যাঁ, ইওর জাভা নিডস টু বি আপডেটেড, ডু ইউ ওয়ান্ট টু আপডেট ইওর জাভা, সেটা হচ্ছে যে এই জেআরই, এইটা আর কি, ঠিক আছে, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। সো বেসিক্যালি তোমার যদি জেআরইটা থাকে, জাভা রান টাইম এনভায়রনমেন্ট থাকে, তাহলে তুমি জাভা দিয়ে লেখা যে কোনো প্রোগ্রাম রান করতে পারবা। তো এই জেআরইটা লিনাক্সেও ইনস্টল করা যায়, ম্যাক ওএসেও ইনস্টল করা যায়, উইন্ডোজেও ইনস্টল করা যায়, হ্যাঁ। এই জিনিসটা
মানে সব ধরনের প্ল্যাটফর্মে ইনস্টল করা যায়, বাট এই .NET ফ্রেমওয়ার্ক শুধুমাত্র উইন্ডোজ বেস কম্পিউটারেই ইউজ করা যায়। হ্যাঁ, ম্যাক ওএস এর জন্য আলাদা একটা ভার্সন আছে, ম্যাক ওএসও পারবা, বাট লিনাক্সে কোনো .NET ফ্রেমওয়ার্ক নাই। আচ্ছা, সো এটা আসলে মানে একটু অন্য ডিসকাশন করতে করতে অন্য জিনিস বলে ফেলছি, বাট ব্যাপারটা তো আইডিয়াটা একটু ক্লিয়ার, তাই না? যে জাভার কমিউনিটিটা কি আর সি প্লাস প্লাস এর কমিউনিটিটা কি। সো আমাদের মানে শিখতে হবে সবই আসলে। সো কারণ হচ্ছে ওই যে যেটা বললাম যে তোমরা এই কোর্সে যখন জাভা পড়ে যাবা, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আইডিয়াটা শিখে যাবা মোটামুটি, এইটা নিয়ে তোমরা যখন এর পরে যদি কেউ মানে সিএসসি 2 to 5 করতে যাবা যখন, তখন দেখবা যে সিএসসি 2 to 5 এ সি প্লাস প্লাস দেখানো হচ্ছে, তখন এই জিনিসটা মানে মানে কঠিন হবে না, তখন সি প্লাস প্লাসটা শিখতে কঠিন হবে না। দেখবা যে ও এ তো একই রকম, মানে জাভার মতোই আর কি আইডিয়াগুলো, সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট বাট আইডিয়াগুলো সেম। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের ডিসকাশন, মানে জাভার ব্যাকগ্রাউন্ড ডিসকাশন। তো এখন আমরা আসি একটু জাভাতে, আমরা যদি আমাদের প্রথম একটা প্রোগ্রাম লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, তো দেখো সিতে আমরা এই কাজটা করতাম, এই যে কমেন্ট দিতাম তাই না, স্ল্যাশ দিয়ে অ্যাস্টেরিক্স দিতাম কিংবা অ্যাস্টেরিক দিয়ে স্ল্যাশ দিতাম, এটা হচ্ছে কি কমেন্ট বলি আমরা, এটাকে আমরা বলি ব্লক কমেন্ট। হ্যাঁ, আর দুইটা স্ল্যাশ যেটা সেটা ছিল লাইন কমেন্ট। সো এখানে লাইন কমেন্ট দিয়েও একটা কমেন্ট দেওয়া হয়েছে, আবার ব্লক কমেন্ট দিয়েও কমেন্ট দেওয়া হয়েছে। ওকে, সো তুমি যদি এই কমেন্টের পার্টগুলো বাদ দাও তাহলে মেইন প্রোগ্রামটা হচ্ছে এরকম। দেখো, আমরা জাভাতে যদি কোনো প্রোগ্রাম লিখতে হয় আমাদেরকে অবশ্যই সেটা একটা ক্লাসের ভেতরে লিখতে হবে। হ্যাঁ, ক্লাস কি জিনিস সেটা আমরা পরে শিখবো। এইখানে আমরা যা প্রোগ্রাম লিখতেছি, হ্যাঁ, অনেকটা মুখস্থই আমরা লিখে শিখবো। হ্যাঁ, এর পরে গিয়ে আমরা শিখবো যে আসলে কি করতে হয়, মানে কেন এই কাজটা কেন হয় কিংবা কি করার জন্য সেটা আমরা পরে শিখবো। সো আপাতত মুখস্থর জন্য কি বললাম যে একটা ক্লাস নিতে হবে, ক্লাস নিয়ে তার একটা নাম দিতে হবে, ক্লাসের একটা নাম। তো আমি যদি একটু এখানে দেখাই, একটু ফ্রেশ করে দেখাই যে একটা প্রোগ্রাম আমরা কিভাবে লেখা শুরু করব। সো যেটা বললাম জাভাতে আমাদের প্রথমে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. Yes, sir. জি স্যার। সো প্রথমে আমরা এইভাবে লিখবো, মনে করো ক্লাস ছোট হাতের, হ্যাঁ, ছোট হাতের CLASS ক্লাস, তারপরে যে কোনো একটা নাম দিতে পারি, ক্লাস কার, এক্সাম্পল, টেস্ট, যে কোনো নাম দিতে পারি। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল আছে, আপাতত এক্সাম্পল দিই, মনে করি ক্লাস এক্সাম্পল। দেওয়ার পর আমাদেরকে এখানে একটা এই সাইনটা দিতে হবে। এই সাইনটার নাম কি বলতে পারবা? কার্লি ব্রেসেস স্যার। কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেস, এক্স্যাক্টলি, এটা হচ্ছে কার্লি ব্রেসেস। আমরা আচ্ছা, তারপরে হচ্ছে এই ভেতরে লিখতে হবে এরকম, এরপরে এর ভেতরে লিখতে হবে এরকম পাবলিক, এটা মুখস্থ একদম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আমি যেই সিকোয়েন্সে ছোট হাতের যেভাবে লিখছি এক্স্যাক্টলি সেভাবেই লিখতে হবে। মেইন, স্যার আপনি এক্সাম্পলের বড় হাতে লিখেছেন, আমরা কি সেম ভাবে লিখবো? হ্যাঁ, এটা আসতেছি, এখনই বলতেছি। ওকে, তুমি যে বলছো একটু মনে রেখো, এখনই বলতেছি। সো আর্গস দিয়ে এই যে এইটা দিলাম, এইটার নাম কি বলতে পারবা? স্কয়ার ব্র্যাকেট। স্কয়ার ব্র্যাকেট। আর যেটা এই শেষ করলাম এইটা কি? আই গেস প্যারেনথেসিস। প্যারেনথেসিস। ওকে, এক্স্যাক্টলি। আমরা যখন ছোটবেলায় শিখছি, হ্যাঁ, তোমরাও মনে হয় আমরা ছোটবেলায় কি শিখছি যে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো আমি যখন ইংল্যান্ডে গিয়ে পড়ার ইসের সময় আমরা বলতেছি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, দেখি কি অন্যরা সবাই আমার দিকে মানে বোকার মতো তাকায় আছে, হ্যাঁ, যে কি বলে এইসব। হ্যাঁ, তো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ওরা বলছে এটা কি, মানে কি ফার্স্ট ব্র্যাকেট মানে কি? তখন আমাকে ব্ল্যাকবোর্ডে দেখাইতে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট মানে এগুলি আর কি, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। তো ওরা দেখি হাসাহাসি করতেছে। তো বেসিক্যালি আসলে এইটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা আর কি। হ্যাঁ, আমরা শিখছি এইভাবে, মানে কিংবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলবো যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। কিন্তু বেসিক্যালি এগুলির অরিজিনাল নাম হচ্ছে প্যারেনথেসিস
কার্লি ব্রেসেস, আর একটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটস। ঠিক আছে, এটাকে আমরা বলি স্কোয়ার ব্র্যাকেটস, আর এটাকে বলবো প্যারান্থেসিস, আর এটাকে বলবো কার্লি ব্রেসেস। যদিও আসলে ছোটবেলা থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট শিখে আসছি, সো যে কারণে মুখ ফসকে আমারও বের হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, কিন্তু চেষ্টা করব আমরা, হ্যাঁ, এখন থেকে এদেরকে তাদের অ্যাকচুয়াল নাম ধরে ডাকার। এটা হচ্ছে প্যারান্থেসিস, এটাকে ওপেনিং প্যারান্থেসিস বলে, এটাকে ক্লোজিং প্যারান্থেসিস, এটাকে ওপেনিং কার্লি ব্রেসেস, ক্লোজিং কার্লি ব্রেসেস, ওপেনিং স্কোয়ার ব্র্যাকেট, ক্লোজিং স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, আচ্ছা, সো প্যারান্থেসিস, কার্লি ব্রেসেস, আর হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটস। তো যেটা বলছিলাম যে এক্স্যাক্টলি এইভাবে করে আমাদের স্ট্রাকচারটা তৈরি করতে হবে। এবং একটা জিনিস একটু খেয়াল রাখো, দেখো আমি যখন এখানে একটা ওপেনিং ব্রেসেস দিয়েছি, সাথে সাথে আবার একটা ক্লোজিং ব্রেসেস আমি সাথে সাথেই দিয়ে দিছি, যাতে আমার কনফিউশন কম হয়, মানে ওপেন করলে ক্লোজ করতে হবে। হ্যাঁ, সো এক্স্যাক্টলি এই কাজটা আমি সব জায়গায়ই করব। অর্থাৎ হচ্ছে আমি যখন এইখানে ওপেনিং দিব, তার সাথে সাথে ক্লোজিংটার সাথে সাথেই দিয়ে দিব, তাহলে আমাদের ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকে। ওপেনিং আর ক্লোজিং দিব, এরপর মাঝখানে আমি লিখবো স্ট্রিং আর্টস, এভাবে করে দিব। ঠিক আছে, এক্স্যাক্টলি এইভাবে লিখতে হবে। এখানে একটা জিনিস দেখবা যে আমাদের যে নতুন ভার্সনের জেডিকে, সেখানে এই জিনিসটা অ্যালাউড যে স্কোয়ার ব্র্যাকেটসটা আগে দেওয়া যায়। ঠিক আছে, সো কোনো কোনো জায়গায় স্কোয়ার ব্র্যাকেটসটা আগে থাকতে পারে স্ট্রিং এর পরেই, আর্টস এর আগে এখানে, অথবা কোনো কোনো জায়গায় মানে আগের দিনের যে কম্পাইলার ছিল তারা এইভাবে লেখে আর কি। ঠিক আছে, তো মানে দুইটাই কাজ করবে। এখনকার আমরা যেসব কম্পাইলার রান করি তাতে দুইটাই কাজ করবে। হ্যাঁ, আগের দিনের গুলিতে এই ভার্সনটা রান করবে না। তুমি যদি আগের দিনের জেডিকে মানে প্রথম জেডিকের প্রথম দিককার ভার্সন ওগুলি ইউজ করো, তাহলে এইভাবে করে লিখলে সেইটা নিবে না আবার। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এইটা হচ্ছে এইভাবে করে আমাদের স্ট্রাকচারটা লিখতে হবে। এরপর আমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, আমরা সি তে কি লিখতাম যে প্রিন্টএফ, জাস্ট প্রিন্টএফ দিয়ে দিতাম। প্রিন্টএফ দিতাম এই কারণে যে এখানে আমরা ইনক্লুড করতাম, তাই না, যে ইনক্লুড stdio.h, তারপরে এখানে প্রিন্টএফ লিখে দিলেই কাজ শেষ হয়ে যেত। বাট এইখানে জাভাতে আমাদের লিখতে হবে এইভাবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে, এরপর ব্র্যাকেট দিয়ে, এরপর এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে, অ্যাপোস্ট্রফির ভেতরে আমি যেই কথাটা প্রিন্ট করতে চাই সেটা। ওকে, এটা হচ্ছে আমার, সরি আমাকে জাস্ট 1 মিনিট, একটা মিনিট সময় দাও। ওকে, সো এইভাবে করে আমাদের লিখতে হবে। হ্যাঁ, প্রিন্টএফ এর বদলে কথাটা এভাবে লিখতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। হ্যাঁ, এভাবে করে লিখলে আমরা এরপরে যদি প্যারান্থেসিস এর ভেতরে অ্যাপোস্ট্রফির ভেতরে যা লিখবো সেই জিনিসটা প্রিন্ট হবে। অর্থাৎ ওই যে স্ট্রিং আমরা যখন আমাদের নাম প্রিন্ট করতাম সিতে, তখনও তো অ্যাপোস্ট্রফির ভেতরে দিতাম। তো এরকম অ্যাপোস্ট্রফির ভেতরে আমি যা লিখবো সেই কথাটা হুবহু প্রিন্ট হবে। স্যার প্রিন্টএফ আর প্রিন্ট এলএন এর মধ্যে পার্থক্যটা কি? প্রিন্টএফ আর প্রিন্ট এলএন
প্রিন্টএফ এর হচ্ছে একটা, এটাকে আমরা বলি প্রিন্টএফ মানে হচ্ছে এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার। হ্যাঁ, সেখানে বলে দিতে হয় যে কি ফরম্যাটে প্রিন্ট করবা। এইটা একটু পরেই আমরা দেখব যে যদি আমি যখন একটা নাম্বার প্রিন্ট করতে চাই তখন আমি কিভাবে প্রিন্ট করতেছি, ঠিক আছে? তখন একটু এটা বেস হবে। প্রিন্ট এলএন ইউজ করলে আমাকে ফরম্যাটটা বলে দিতে হয় না প্রতিবার, ঠিক আছে? ফরম্যাটটা জাভা অটোমেটিক্যালি সিলেক্ট করে নেয়, যে অটোমেটিক্যালি সে সিলেক্ট করে সে কিভাবে প্রিন্ট করবে। আমরা একটু পরেই এখন দেখতেছি। আচ্ছা, সো এইটা গেল আমাদের একটা প্রথম প্রোগ্রাম যে জাভাতে কিভাবে লিখতে হবে, ঠিক আছে? এইভাবে করে আমাদের লিখতে হবে। আচ্ছা, সো এরপর আমরা আরেকটা প্রোগ্রাম দেখি এখানে। ফর এক্সাম্পল এইটাও দেখো, এক্সাম্পল 2। ও আচ্ছা, যে একজন প্রশ্ন করেছিল যে ইটা কি বড় হাতে লিখবো কিনা। এইটা যদি তুমি ছোট হাতেরও লেখো তাহলেও কাজ করবে, সমস্যা নাই, এরর হবে না, ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে আমাদের কনভেনশন, মানে নিয়ম। মানে এই নিয়মটা অলিখিত নিয়ম। আসলে এই নিয়ম মানে রুল না, এটা হচ্ছে কনভেনশন, মানে অলিখিত নিয়ম। অলিখিত নিয়মটা হচ্ছে এরকম যে আমাদের ক্লাসের নামটা আমরা বড় হাতের দিয়ে শুরু করব। ক্লাসের নামে যদি দুইটা অক্ষর থাকে, মানে আমি 2 বা ততোধিক ওয়ার্ডস থাকে, তাহলে আমরা এইভাবে দিব। মনে করে ক্লাস কার টেস্টিং, ঠিক আছে? দেখো 2টা ওয়ার্ড আছে সেরকম। আবার মনে করো 3টা ওয়ার্ড আছে, কার টেস্টিং ডেমো, তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ডকে আর কি আমরা ক্যাপস করে দিব আর কি। Sir, is it Pascal naming convention? এটা একটা কনভেনশন। সরি, এটা কিসের বললো? Pascal naming, sir. প্যাসকেল নেমিং? Yes, sir. আমি এটার অ্যাকচুয়াল নামটা ঠিক জানি না। প্যাসকেল নেমিং কোনটা? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্যাসকেল নেমিং কিনা আমার ঠিক মনে নাই। এমনি মাইক্রোসফট ওয়ার্ডে ওরা বলে সেন্টেন্স কেস, মনে হয় মাইক্রোসফট ওয়ার্ডে বলে সেন্টেন্স কেস। So basically, sir, it means that the first letter of every word should be uppercase, sir. আপার কেস, ইয়া, ওকে, হতে পারে প্যাসকেল নেমিং। এটা আমার জানা ছিল না, নামটা হতে পারে প্যাসকেল নেমিং। কিংবা আমরা ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের ল্যাঙ্গুয়েজে এটাকে ওই যে সেন্টেন্স কেস বলা হয় আর কি। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার ওয়ার্ডগুলোর মাঝখানে স্পেস দেওয়া যাবে না? না, স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, স্পেস দিতে পারবে না, স্পেস ইজ নট অ্যালাউড। স্পেস দেওয়া মানেই হচ্ছে দিস ইজ আ ডিফারেন্ট কমান্ড হয়ে গেল। তখন তুমি ইউজ করতে পারবা, আন্ডারস্কোর ইউজ করে করে কাজ করতে পারবা। হ্যাঁ, বাট কোনো স্ল্যাশ ইউজ করতে পারবা না। এরকম স্ল্যাশ মানে আন্ডারস্কোর ছাড়া আর কোনো ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবা না, ঠিক আছে? ওকে, ওকে, সো এইটা গেল। তারপরে আচ্ছা, তো এইটাই বলছিলাম যে স্মল লেটার বড় হাতের ক্যাপিটাল। সো এইটা হচ্ছে আমাদের কনভেনশন। সো কনভেনশনটা কিরকম? এই যে এরকম থাকবে। আবার ফাংশনের নামের কনভেনশনটা এরকম যে মনে করো আমরা যদি কোনো ফাংশনের নাম দিতে চাই, মনে করো গেট এরিয়া, সেই ক্ষেত্রে ছোট হাতের মানে জিটা ছোট হাতের, এটা বড় হাতের, এইভাবে, ঠিক আছে? গেট এরিয়া, ঠিক আছে? তো আবার মনে করো গেট মাই এরিয়া, তাহলে প্রথম জিটা ছোট হাতের, তারপরে বাকিগুলো হচ্ছে এরকম বড় হাতের, গেট মাই এরিয়া। তো এইটা হচ্ছে কনভেনশন। এইটা ফলো না করলে যে এরর হবে তা না, কিন্তু ব্যাপার হচ্ছে পুরো বিশ্ব এই স্টাইলে প্রোগ্রামিং করতেছে আর কি। হ্যাঁ, কনভেনশনটা ফলো করতেছে। সো তুমি যদি এই স্টাইল ফলো না করো, লোকজন বলবে কি, ইস তুমি কিছু জানো না, পারো না। হ্যাঁ, অনেকটা এরকম। আচ্ছা, সো এই হচ্ছে এটা। সো এটা গেল আমাদের কনভেনশন। আর ভ্যারিয়েবলের নাম নরমালি আমরা ছোট হাতের রাখি। তারপরে যদি কনস্ট্যান্ট ভ্যালু থাকে সেগুলির নাম আমরা নরমালি বড় হাতের লিখি। এরকম কিছু কনভেনশনস আছে আর কি। হ্যাঁ, যেটা আমরা আস্তে আস্তে দেখতে দেখতে শিখবো, সমস্যা নেই। সো এইটা গেল একটা। তো আচ্ছা, সেকেন্ড প্রোগ্রামটা দেখতেছিলাম আমরা। সেকেন্ড প্রোগ্রামটা দেখি। দেখো এখানে কি করা হয়েছে, একটা ইন্টিজার নাম ডিক্লেয়ার করা হয়েছে। ওই যে আমরা সিতে যেভাবে কাজ করি এক্স্যাক্টলি দেখো মোটামুটি সেইভাবেই কাজ করতেছে। ইন্টিজার নাম, একটা ইন্টিজার ডিক্লেয়ার করেছে। সো নাম ইকুয়ালস টু 100, নামের ভ্যালু 100 অ্যাসাইন করে দিয়েছে। দেন system.out.println, এখানে একটু খেয়াল করে দেখো কিভাবে লিখেছে, দিস ইজ নাম প্লাস নাম। আমরা এই জিনিসটাই, ও তাহলে কি কি প্রিন্ট করবে? সে প্রিন্ট করবে দিস ইজ নাম, তারপরে কোলন দিয়ে স্পেস দিয়ে এই যে নাম ভ্যারিয়েবলের ভ্যালু 100, এই জিনিসটা সে প্রিন্ট করবে। দেখো আবার একটু খেয়াল করে দেখি কিভাবে লিখেছে। অ্যাপোস্ট্রফির ভেতরে দিয়েছে দিস ইজ নাম, তারপরে প্লাস নাম। আমরা এই কমান্ডটাই যদি প্রিন্টএফ দিয়ে দিতে চাইতাম, ঠিক আছে, এই কমান্ডটাই যদি প্রিন্টএফ দিয়ে দিতে চাইতাম তাহলে এরকম system.out.
printf this is num percentage d comma num ঠিক আছে? এইটা লিখলে যে কাজ হবে আমরা যদি প্রিন্ট ln দিয়ে this is num ক্লাস নাম ওকে এই দুইটা কমান্ডেই একদম সেম আউটপুট হবে ঠিক আছে এই দুইটা কমান্ডেই সেম আউটপুট হবে সো এই জন্য আমরা ওই যে বারবার এরকম স্পেসিফায়ার ঠিক করে দিব হ্যাঁ সেইখানে মানে এই যে এটা একটু প্যারা লাগে না মানে প্যারা না মানে সরি আই মিন এটা একটু মাঝে মাঝে মনে হয় না শুধু শুধু একটু বেশি কষ্ট করতেছি সো এই জন্য আমরা জাভাতে যেটা হয় যে ফরম্যাট স্পেসিফায়ার তেমন একটা কেউ ইউজ করে না যেটা করি আমরা একদম প্রিন্ট এলএন দিয়ে ডাইরেক্ট ইউজ করে দিই তুমি যদি প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করতে পারো মানে কোনো সমস্যা নাই কেউ তোমাকে মানা করে নাই বাট জাভাতে আমরা নরমালি এই প্রিন্ট এলএন অথবা প্রিন্ট নামে একটা কমান্ড আছে এই দুইটা কমান্ডই বেশি ইউজ করি ঠিক আছে ডিফারেন্সটা বুঝো দেখো যে এইখানে কি করা হচ্ছে এই পর্যন্ত একটা স্ট্রিং প্রিন্ট করা হয়েছে তারপরে প্লাস সাইন দিয়ে ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিছি সো এই ভ্যারিয়েবলের ভ্যালুটা তখন প্রিন্ট হবে এই দুইটা ক্ষেত্রেই প্রিন্ট হবে এরকম দিস ইজ নাম 100 ওকে স্যার আই হ্যাভ আ কোশ্চেন স্যার শিওর এখানে যেমন প্রিন্টএফ দেওয়ার পরে যে %d যেখানে লেখা পরে যদি কোনো আরো স্ট্রিং থাকতো তাহলে তো এই স্পেস জায়গাটাই তো মনে করে নামের ভ্যালুটা দিত কিন্তু প্রিন্ট এলএন যদি দেয়া থাকে মনে করেন দিস ইজ নাম তারপরে কোলন স্পেস তারপর আবার কিছু লিখলাম আর আমরা চাই যে নাম্বারের ভ্যালুটা প্রিন্ট হবে মাঝখানে তখন কিভাবে করব এক্স্যাক্টলি এইটাও এইখানেই কোথায় গেল এইটাও জাস্ট এর পরের এক্সাম্পলটাতেই এই জিনিসটা আছে এই যে এই দাঁড়া কোথায় গেল একটু দাঁড়া এই এই যে এখানে আছে এই এক্সাম্পলটা আছে তারপরেও আমি তোমাকে বলে দিচ্ছি সো যদি এইরকম হয় যে মনে করো দিস ইজ নামের ভ্যালুটা প্রিন্ট করার পর এরপর তুমি আবার প্রিন্ট করতে চাচ্ছ এরকম মনে করো এখানে ছিল দিস ইজ নাম 100 তারপরে এখানে সে প্রিন্ট করতো এন্ড পার্সেন্টেজ ডি দিয়ে মনে করো নাম আর মনে করো নাম 2 তাই তো তাহলে এখানে কি হতো এখানে নামের ভ্যালুটা প্রিন্ট হতো এখানে নাম 2 প্রিন্ট হতো তাই না ইয়েস স্যার জি মাঝখানে এন্ড প্রিন্ট হতো তো ভালো সুন্দর ছিল সো এক্স্যাক্টলি এই কাজটাও এখানে করতে পারবো আমরা সেক্ষেত্রে এভাবে লিখবো দিস ইজ নাম দিয়ে এখানে অ্যাপোস্ট্রফি শেষ করে দিব প্লাস দিয়ে নাম লিখবো এরপর আবার প্লাস দিয়ে যেই মেসেজটা প্রিন্ট করতে চাই এন্ড সেই মেসেজটা দিব দিয়ে আবার প্লাস দিয়ে নাম 2 এটা দিব সো এইভাবে করেও আমরা লিখতে পারি আর কি মানে প্রিন্ট এলএন এর ভেতরে লিখতে যদি চাই সরি প্রিন্ট এলএন এর ভেতরে যদি ওইভাবে লিখতে চাই তাহলে এইভাবে লিখবো হ্যাঁ ওকে স্যার আচ্ছা স্যার হ্যাঁ বলো স্যার যদি বলে দেওয়া থাকে স্যার দশমিকের পরে 2 ঘর তাহলে স্যার কি আমরা উপরেরটা ইউজ করব তাইলে আর কোনো উপায় নাই তাহলে ওই এইটা তো ওই যে বললাম ফরম্যাট স্পেসিফায়ার মানে একদম বলেই দিলাম যে কি ফরম্যাটে প্রিন্ট করবে তাহলে আর কোনো উপায় নাই তাহলে তোমাকে ওই প্রিন্টএফ ইউজ করেই প্রিন্ট করতে হবে ওকে তারপরে কি যেন আচ্ছা সো এই পর্যন্ত দেখলাম ও আচ্ছা আরেকটা যেটা বলছিলাম যে আমাদের দুইটা কমান্ড আছে একটা হচ্ছে প্রিন্ট আর আরেকটা হচ্ছে প্রিন্ট এলএন সো প্রিন্ট হচ্ছে মানে তুমি যদি এইভাবে লেখো system.out.print তাহলে সে কোনো নিউ লাইন ক্যারেক্টার প্রিন্ট করবে না আর প্রিন্ট এলএন বললে নিউ লাইন ক্যারেক্টার প্রিন্ট করবে তোমরা কি একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছ যে কনস্ট্রাকশনে ভাঙতেছে হালকা আচ্ছা সেটি কি আমার ঠিক পাশের বাসায় ভাঙাভাঙির কাজ চলতেছে কবে যে শেষ হবে আল্লাহ জানে তো খুবই বিরক্তিকর আর কি আচ্ছা তাও যাক ভালো যে হালকা পাচ্ছ আর কি আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে আচ্ছা সো যেটা বলছিলাম যে প্রিন্ট আর প্রিন্ট এলএন হ্যাঁ তুমি যদি শুধু প্রিন্ট লেখো তাহলে যেটা হচ্ছে যে নিউ লাইন ক্যারেক্টার আর প্রিন্ট হবে না ওই লাইনেই বাকি অংশটা প্রিন্ট হবে
মানে ব্যাপারটা বুঝতে পারছো? Yes, sir. না স্যার বুঝিনি। স্ল্যাশ এন এর ব্যাপারটা, আর হ্যাঁ বুঝি নাই। আচ্ছা তুমি যদি এইটা দেখো যে প্রিন্টএফ, হ্যাঁ প্রিন্টএফ হ্যালো, মনে করো লিখছিলা প্রিন্টএফ হ্যালো, তারপরে লিখছিলা প্রিন্টএফ ওয়ার্ল্ড। স্যার জাভাতে কি স্যার printf হবে না স্যার, অনলি প্রিন্ট হবে স্যার? না আমি বলতেছি, মানে আমি তোমাকে সি এর উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপাতত আর কি। জি স্যার, আচ্ছা আচ্ছা স্যার। মানে শেখানোর জন্য আর কি আসলে। আচ্ছা ওই মনে করো প্রিন্টএফ হ্যালো প্রিন্টএফ ওয়ার্ল্ড সিতে তুমি যখন এইভাবে লিখতা, তাহলে ও আউটপুট স্ক্রিনে কি আলাদা আলাদা লাইনে দেখাতো না এক লাইনে দেখাতো? এক লাইনে স্যার, কোনো স্পেস ছাড়া। কোনো স্পেস ছাড়া, এক্স্যাক্টলি সে কোনো স্পেস ছাড়া এক লাইনে এইভাবে দেখাতো। আমি যদি চাইতাম এটা সে এইভাবে দেখাবে, আলাদা আলাদা লাইনে দেখাবে, তাহলে আমাকে কি করতে হতো? ব্যাকস্ল্যাশ দিতে হইতো। হ্যালোর পরে একটা নিউ লাইন স্ল্যাশ এন দিয়ে দিতে হতো, তাই না? ওকে, এক্স্যাক্টলি এই কাজটাই জাভাতে হচ্ছে এইভাবে করতে হয়। প্রিন্ট এলএন যদি তুমি দাও, সরি তুমি যদি লেখো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখে তার ভেতরে হ্যালো দাও, হ্যাঁ তার ভেতরে হ্যালো দাও, আর এরপরে যদি এখানে লেখো প্রিন্ট, সরি সিস্টেম আউট ডট প্রিন্ট, এখানে কিন্তু আছে ওই যে সিস্টেম ডট আউট ডট জিনিসপত্রগুলো আছে, সেগুলো আমি লিখি নাই আর কি, হ্যাঁ সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আর এখানে তুমি এবার ওয়ার্ল্ড লেখো। তো জাভাতে তুমি যদি শুধু প্রিন্ট কমান্ড দিয়ে এইভাবে লেখো, তাহলে সে আউটপুট স্ক্রিনে দেখাবে এরকম। কিন্তু তুমি যদি এখানে প্রিন্টের বদলে প্রিন্ট এলএন লেখো, তাহলে আমার আউটপুট দেখাবে এরকম। এবার ব্যাপারটা বুঝতে পারছো? তো তার মানে হচ্ছে স্যার ব্যাকস্ল্যাশের কাজটা স্যার, ব্যাকস্ল্যাশ এন এর কাজটা এলএন করে ফেলতেছে স্যার। এক্স্যাক্টলি ব্যাকস্ল্যাশের কাজটা ব্যাকস্ল্যাশ এন এর কাজটা প্রিন্ট এলএন অটোমেটিক করে ফেলতেছে, এই আর কি, এই হচ্ছে ডিফারেন্স। তারপরেও তুমি আবার না, এখানে একটা মজার ব্যাপার, তুমি নিজের থেকে আবার স্ল্যাশন দিয়ে দিতে পারো। তুমি যদি এখানে আরো দুইটা স্ল্যাশন দাও, তাহলে একটা স্ল্যাশন সে নিজে প্রিন্ট করবে, আবার এখানে আরো দুইটা স্ল্যাশন পাইছে সে আরো দুইটা নতুন লাইন দিবে, এরকম হবে। বুঝতে পারছো? Yes, sir. ওকে, তো এইটা গেল প্রিন্ট আর প্রিন্ট এলএন এর ডিফারেন্স। চলে যায় খালি। তারপরে হচ্ছে আচ্ছা এখানে ওই আমরা ইফ যে দেখছিলাম সিতে এর আগের দিন, ইফ এলস দেখছিলাম। তো সেই ইফ এলসটাই মানে ইফ এক্স্যাক্টলি সেভাবেই লিখি, সিতেও যেভাবে লিখি জাভাতেও আমরা এক্স্যাক্টলি সেভাবেই লিখি। হ্যাঁ এখানে জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে যে কিভাবে কাজ করে। এই যে দেখো লেস দেন সাইন, ইকুয়াল সাইন, গ্রেটার দেন সাইন, সব মানে সিতে আমরা যেভাবে ব্যবহার করতাম জাভাতেও আমরা এক্স্যাক্টলি সেভাবেই লিখতে পারি। ঠিক আছে, তো এটার পেছনে আর বেশি সময় নষ্ট করলাম না, তোমরা জাস্ট দেখো, কিংবা আজকে আমরা যখন ল্যাবে দেখবো এরপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবা যে কিভাবে জাভায় কোডটা লেখা যায় সেটা। ফর এক্সাম্পল মানে ফর লুপ যেভাবে কাজ করে সিতে দেখো এক্স্যাক্টলি এইভাবে লিখতাম না, ফর এক্স ইকুয়ালস টু 0, এক্স লেস দেন 10, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1 কিংবা এক্স প্লাস প্লাস, এটা লিখতাম। জাভাতেও এক্স্যাক্টলি তাই কাজ করতেছি, বাট জাস্ট প্রিন্টের কমান্ডটা আলাদা। আগে প্রিন্টএফ লিখতাম, এখন এইভাবে লিখতেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। সো এটা ছিল দিস ইজ এক্স প্লাস এক্স। সো এইখানে আউটপুট কি হবে বলো তো? 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 0 থেকে 9 পর্যন্ত সে প্রিন্ট করবে। সো মানে সে বলতে থাকবে দিস ইজ এক্স 0, দিস ইজ এক্স 1, দিস ইজ এক্স 2, এরকম করে করে 9 পর্যন্ত সে প্রিন্ট করবে। সো এইটা গেল আমাদের মানে, হ্যাঁ বল। প্রতিটা এই যে আউটপুট যেটা আসবে সেটা তো প্রতিটা নেক্সট লাইন হয়ে আসবে না? হ্যাঁ যেহেতু আমি এখানে প্রিন্ট এলএন ইউজ করছি, সো প্রত্যেকটা লাইন একটা লাইনের পরে হবে আর কি। হ্যাঁ নেক্সট লাইনে আসবে। সো এইটা ঠিক আছে। সো এইবার আমরা একটু দেখি যে প্রিমিটিভ ডাটা টাইপ, এই ওয়ার্ডটা তোমরা সবসময় মনে রাখবা। হ্যাঁ প্রিমিটিভ ডাটা টাইপ। সো বেসিক্যালি সিতে আমাদের 4টা প্রিমিটিভ ডাটা টাইপ ছিল। হ্যাঁ মানে 4 ধরনের ডাটা টাইপ ছিল। একটা হচ্ছে ইন্টিজার, একটা ফ্লোট, একটা ডাবল, একটা ক্যারেক্টার। সো
এরকম বেসিক্যালি 4 টাইপের ডাটা টাইপ ছিল। জাভাতে এসে আমার একটা এক্সট্রা ডাটা টাইপ আসছে, সেটার নাম হচ্ছে বুলিয়ান। ঠিক আছে, বুলিয়ান হচ্ছে এমন একটা ডাটা টাইপ যার ভেতরে আমি ট্রু অথবা ফলস শুধু এইরকম কিছু ভ্যালু রাখতে পারি। অর্থাৎ মনে করো একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করব এরকম বুলিয়ান b1, এর ভেতরে আমি ট্রু এই জিনিসটা রাখতে পারবো, TRUE ট্রু, অথবা তার ভেতরে আমি রাখতে পারবো ফলস, FALSE ফলস, এরকম ভ্যালু। তুমি এর ভেতরে অন্য কিছু রাখতে পারবা না, তুমি 0 কিংবা তুমি 1 এইসব কিছু রাখতে পারবা না, কিংবা 100, হ্যাঁ, এগুলি কোনো ইন্টিজার ভ্যালু এইসব কিছু রাখতে পারবা না, শুধু ট্রু অথবা ফলস এরকম একটা জিনিস রাখতে পারবা। এবং তুমি এই কাজটা করতে পারবো। আবার মনে করো এরকম যে মনে করো বুলিয়ান b1 ইকুয়ালস টু 10 গ্রেটার দেন 9, কিংবা আমরা যদি একটু ব্র্যাকেট দিয়ে দেই, তুমি ব্র্যাকেটও দিতে পারবে, না দিলেও হয়। এরকম বুলিয়ান b1 ইকুয়ালস টু 10 গ্রেটার দেন 9, এর মানে হচ্ছে কি জানো, সে এই জিনিসটা এভালুয়েট করবে আগে। ওই যে আমরা এর আগের দিন একটা কোড দেখছিলাম না, যে ইভেন অড ইফ কন্ডিশনের ভেতরে সে এভালুয়েট করে দেখে ভ্যালু 0 না 1 হয়েছে। সিতে লজিক্যাল অপারেশনের অ্যান্সার সে 0 অথবা 1 এগুলি আনতো, কিন্তু জাভাতে আমাদের মনে রাখতে হবে, জাভাতে লজিক্যাল অপারেশনের অ্যান্সার সে অলওয়েজ ট্রু অথবা ফলস, মানে হচ্ছে TRUE অথবা FALSE, হ্যাঁ, ট্রু অথবা ফলস এই দুইটা একটা করবে। তো এখানে b1 এর ভেতরে তাহলে কি ভ্যালু সেট হবে বলো তো? ট্রু সেট হবে, এক্স্যাক্টলি। কারণ যেহেতু 10 আসলে 9 এর থেকে বড়, সেজন্য এখানে ট্রু সেট হবে। আর যদি এরকম দিতাম, যদি এরকম দিতাম তাহলে সেট হতো কিন্তু ফলস। ঠিক আছে, তো এই একটা বুলিয়ান নামে আমাদের একটা ডেটা টাইপ এক্সট্রা আছে। স্যার তাহলে তো এটা পুরো ক্যারেক্টারের মতো হয়ে গেল। ক্যারেক্টার আসলে একটা ক্যারেক্টার হয়, হ্যাঁ। মনে করো ক্যার সি, যে তুমি যদি একটা ক্যারেক্টার টাইপ নাও ক্যার CH, এর ভেতরে তুমি একটা ক্যারেক্টার রাখতে পারবা এরকম। তাও হচ্ছে রাখতে হলে তোমাকে এই যে পি দিয়ে রাখতে হয়, এটাকে কি বলে, এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে, সরি, হ্যাঁ, সিঙ্গেল কোট দিয়ে এইভাবে করে রাখতে হয়। বাট বুলিয়ানটা ঠিক ক্যারেক্টারের মতো না, বুলিয়ানের ভেতরে যে কোনো মানে এক্স্যাক্টলি এই ভ্যালুটাই থাকতে পারবে, মানে সেটা হচ্ছে ট্রু এই কথাটা থাকবে, ট্রু অথবা এই কথাটা থাকবে ফলস। তুমি যদি b1 এর ভ্যালুটা কখনো প্রিন্ট করো, হয় এই কথাটা প্রিন্ট হবে, না এই কথাটা প্রিন্ট হবে। স্যার আমরা চাইলে এইভাবে ইন্টিজারও ইউজ করতে পারি, তাই তো স্যার? ইন্টিজারের ভেতরে কিভাবে? মানে স্যার যে 8 লেস দ্যান 4, না, আমি সেটাই বললাম, তুমি যদি 8 লেস দেন 4 কোথাও লেখা থাকে, জাভা যেটা করবে এই জিনিসটাকে এভালুয়েট করবে, হ্যাঁ, এই জিনিসটাকে এভালুয়েট করে সে ইন্ড রেজাল্ট হয় ট্রু বানাবে, না হয় ফলস বানাবে। ইন্ড রেজাল্টটা আমার এরকম একটা অ্যান্সার সে তৈরি করবে, হয় ট্রু না হলে ফলস। ওকে স্যার। তো এইটা ছিল। আচ্ছা, তো ইন্টিজার সম্বন্ধে আমরা একটু দেখি যে ইন্টিজার, যে জাভাতে ইন্টিজার রাখার আমাদের 4 রকমের উপায় আছে। একটা হচ্ছে বাইট, BYTE বাইট, একটা হচ্ছে শর্ট, SHORT শর্ট, একটা ইন্ট INT, আর একটা লং। তো এগুলি 4টাই কিওয়ার্ড। এখানে সাইজগুলি দেওয়া আছে বিট হিসেবে। বাইটের সাইজ হচ্ছে 8 বিট, 8 বিট মানে হচ্ছে 1 বাইট, যেটা দিয়ে তুমি 256টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবা, নেগেটিভ 128 থেকে পজিটিভ 127 পর্যন্ত। ইন্টিজার দিয়ে দেখা যাচ্ছে 32 বিট মানে 4 বাইট, এইটা দিয়ে তুমি এই যে এই 2 বিলিয়ন মনে হয়, তাই না, মিলিয়ন না, এটা হচ্ছে মিলিয়ন, 2 বিলিয়নেরও বেশি, সরি, মানে 2 ট্রিলিয়ন, আসলে 2 ট্রিলিয়ন থেকে নেগেটিভ থেকে 2 ট্রিলিয়ন পজিটিভ পর্যন্ত নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবা। আর লং দিয়ে তার হিসাব করলাম না, থাক বাদ দিই, হ্যাঁ। তো এরকম আর কি, এত বড় একটা নাম্বার তুমি রিপ্রেজেন্ট করতে পারবা। তো এটা গেল আমাদের ইন্টিজার রাখার 4 রকমের সাইজ।
আবার ফ্লোটিং পয়েন্ট রাখার আমার দুই রকমের সাইজ আছে, একটা আছে ফ্লোট আর একটা আছে ডাবল। ফ্লোটের সাইজ হচ্ছে 32 বিট আর ডাবলের সাইজ হচ্ছে 64 বিট। জাভাতে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবা, যে আমরা যখন প্রোগ্রাম করি দেখবা যে ফ্লোটের চেয়ে এরা ডাবলই বেশি রাখতেছে। এটার একটা কারণ আছে। জাভাতে আমি যখন কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডিক্লেয়ার করতে যাই তখন না আমাকে আলাদা করে একটা স্পেসিফায়ার লিটারাল বলে, এটাকে স্পেসিফায়ার লিটারাল। অর্থাৎ মনে করো ফ্লোট f1 ইকুয়ালস টু 3.14, আলাদা একটা f লিখে দিতে পারে। ঠিক আছে, কোনো ফ্লোট নাম্বার বোঝাতে হলে সাইডে একটা লিটারাল, এটাকে আমরা বলি লিটারাল, একটা আলাদা লেটার f লিখে দিতে হয়, তাহলেই সে বোঝে যে এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আদারওয়াইজ আমি যদি শুধু এরকম লিখি যে মনে করো ফ্লোট f2 ইকুয়ালস টু 5.6 এরকম লিখি, তাহলে সে একটা এরর দেবে, কারণ সে বলবে যে 5.6 হচ্ছে একটা ডাবল ভ্যালু, এই ডাবল ভ্যালুকে আমি ফ্লোটের ভেতরে রাখতে পারবো না। ঠিক আছে, সে এরকম একটা এরর দেবে। সো ফ্লোট বোঝাতে হলে আমাকে এই যে এক্সট্রা f লিখতে হয়। তো যেহেতু আমি আসলে এক্সট্রা f লেখার ঝামেলা থেকে এড়াতে চাই, তো এই জন্য আমরা আসলে দেখবে তোমরা যে ফ্লোট কম ব্যবহার করে, এরা বাই ডিফল্ট ডাবলটাই বেশি ব্যবহার করে। সো এইটা একটা ব্যাপার। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ডাবল ভ্যালু কিভাবে ডিক্লেয়ার করে, মানে এটা তো আমরা জানি মোটামুটি পাই আর এ, আর এর ভ্যালু পাই এর ভ্যালু। সো এরিয়া ক্যালকুলেট করলাম পাই আর স্কয়ার দিয়ে, সো লাস্টে প্রিন্ট করে দিলাম এরিয়া ইজ, তারপরে দেখো প্লাস ভ্যারিয়েবলের নামটা, তাহলে সে ভ্যারিয়েবলের নাম প্রিন্ট করে। তারপরে ক্যারেক্টার হচ্ছে 16 বিটের ক্যারেক্টার। ক্যারেক্টারের সাথে আস্কি কোডের অনেক সম্পর্ক আছে। আস্কি কোড আমার তো মনে হয় মোটামুটি তোমরা সবাই আস্কি কোডের নাম শুনছো, তাই না? এমন কি কেউ আছো যে আস্কি কোড কি জিনিস জানো না কিংবা নাম শোনোনি? স্যার হ্যাঁ, শুনি নাই স্যার। আস্কি কোড আগে কখনো শোন নাই না? আস্কি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন, আমেরিকান স্ট্যান্ডার্ড কর্পোরেশন ফর ইন্ডাস্ট্রিয়াল কি জানো ভুলে গেছে, আচ্ছা মানে ইন্টারচেঞ্জ, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারচেঞ্জ, ইয়েস, ওকে। সো এদের কাজ হচ্ছে এই যে কোড সেট করে দেওয়া। এই যে তুমি মনে করো কিবোর্ডে এ চাপলা, কিবোর্ডে এ চাপলে তুমি A4 টেকের কিবোর্ড ইউজ করতেছো, আরেকজন হচ্ছে লজিটেকের কিবোর্ড ইউজ করতেছে, আরেকজন হ্যাভার নাকি হ্যাভিট না একটা আছে হ্যাভিটের কিবোর্ড ইউজ করতেছে। সো এক এক কিবোর্ড লিখতেছো, এক এক রকম অ্যান্সার আসতেছে, তো তাহলে তো সমস্যা। তো এই জন্য কি করছে এই আমেরিকান স্ট্যান্ডার্ড কর্পোরেশন, তারা কোড ঠিক করে দিছে বিশ্বের সমস্ত লেটারের জন্য, মোটামুটি সমস্ত লেটার, তারপরেও মানে 65,536টা লেটার এর কোড তারা ঠিক করে দিছে। তারপরেও চাইনিজ সবগুলো লেটারের কোড তারা ঠিক করতে পারে নাই, চাইনিজ সবচেয়ে কমন গুলো নিয়ে তারা কোড ঠিক করছে। তবে মোটামুটি এরকম বিশ্বের সমস্ত মেজর ল্যাঙ্গুয়েজের কোডগুলো তারা ঠিক করে দিছে যে এ চাপ দিলে এই কোড নাম্বারটা হবে, বি চাপ দিলে এই কোড নাম্বারটা হবে। তো এ আস্কি কোডটা ঠিক করে দেওয়ার ফলে এখন সুবিধা হয়েছে যে যে ওই হার্ডওয়্যার বানাচ্ছে সে বলে দেয় যে আস্কি কোড নাম্বার এত, তো সেই অনুযায়ী কম্পিউটার বুঝে ফেলে যে আচ্ছা এই এত নাম্বার ক্যারেক্টার চাপা হয়েছে। হ্যাঁ, সো এটাকে এখন আমরা ইউনিকোড বলি আসলে, আস্কির এক্সটেন্ডেড ভার্সন যেটা হচ্ছে ইউনিভার্সাল কোড কিংবা ইউনিকোড। তো আস্কি প্রথমে ছিল 7 বিটের, তারপরে ছিল 8 বিটের, এরপরে এখন ইউনিকোড সেটা হচ্ছে 16 বিটের। তো এই 16 বিটের যে কোনো ক্যারেক্টারকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা জাভার এই ক্যারেক্টার কিওয়ার্ডের মাধ্যমে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো ফর এক্সাম্পল ক্যারেক্টার ডিক্লেয়ার করা হয়েছে ch1 ch2 এরকম। তো ch1 এর ভেতরে আমি ইন্টিজার 88 রাখছি, এইটা হচ্ছে x, আমাদের যে ক্যাপিটাল x আছে, ক্যাপিটাল x এর আস্কি কোড হচ্ছে আমার এই 88। ঠিক আছে, সো এই জন্য ch1 এর ভেতরে আছে 88। সো এখন যদি আমি ch1 কে প্রিন্ট করি, এই যে এখানে আমি যখন প্রিন্ট দিয়ে বলবো যে ch1 এর ভ্যালুটা প্রিন্ট করো, তখন সে কিন্তু ক্যাপিটাল x প্রিন্ট করবে, 88 প্রিন্ট করবে না। ঠিক আছে, ক্যারেক্টার যে ভ্যালুটা সেটাই প্রিন্ট করবে। কিন্তু মানে এইটাই যে আমরা ক্যারেক্টারের ভেতরে ডিরেক্ট এভাবে আস্কি কোড অ্যাসাইন করে দিতে পারি, এইটাই এখানে দেখানো হয়েছে। সো আমরা
এমনকি কিছু ম্যানিপুলেশনও করতে পারি। এখানে একটা কোড দেখানো হয়েছে, যেমন ধরো সিএইচ এর ভেতরে এক্স এর ভ্যালু রাখলাম, এরপরে আমি CH1++ করে দিচ্ছি, যেটা ইন্টিজারের সাথে করি সেরকম একটা কাজ আমি ক্যারেক্টারের সাথে করে দিলাম। তাহলে কি হবে, এক্স এর ভ্যালুটা 88 ছিল, সেটা চেঞ্জ হয়ে 89 হয়ে যাবে, এবং এক্স এর ভ্যালুটা এখন দেখো ওয়াই প্রিন্ট হবে। হ্যাঁ, সো বেসিক্যালি এটা জাস্ট দেখানোর জন্য যে ক্যারেক্টার ম্যানিপুলেশন করা যায়, মানে ক্যারেক্টার এবং ইন্টিজার, মানে জাভাতে ক্যারেক্টার, এটা সিতেও করা যেত, অবশ্য সিতেও তোমরা করা যেত, করেছো কিনা জানি না, সি কিংবা জাভা দুটাতেই ক্যারেক্টারের সাথে এরকম যোগ বিয়োগ করা যায়। যোগ বিয়োগ করলে তার আস্কি ভ্যালুর সাথে যোগ বিয়োগ হয় বেসিক্যালি। সো এরপরে বুলিয়ানের একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে বুলিয়ান কিভাবে ব্যবহার করে। ওই যে আমি যেটা অলরেডি বলছিলাম যে বুলিয়ান বি যদি ডিক্লেয়ার করো, এর ভেতরে শুধু ফলস অথবা ট্রু, হ্যাঁ, এরকম তুমি ভ্যালু রাখতে পারবা। এরপর সেটা যদি প্রিন্ট করো, তাহলে সে ট্রু অথবা ফলস এই কথাটা প্রিন্ট করবে ছোট হাতের অক্ষরে, এখানে যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবে করে সে প্রিন্ট করবে। এটাকে সে এই যে ইফ কন্ডিশনের ভেতরে চেকও করতে পারে যে বি এর ভ্যালুটা ট্রু না ফলস, তাহলে ওই অনুযায়ী সে কাজ করবে। আর লাস্টে এই যে এখানে যে জিনিসটা ওইটাও দেখাইছিলাম যে দেখো 10 > 9 এটা দেওয়া হয়েছে। তো সে যখন সে যখন প্রিন্ট করবে, সে কিন্তু 10 > 9 এই জিনিসটা প্রিন্ট করবে না, এই জিনিসটাকে এভালুয়েট করে সে ট্রু পাবে, সে ট্রুটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, যেটা আমি একটু আগে বলছিলাম, দেখাচ্ছিলাম এরকম। সো এরকম যদি কোনো রিলেশনাল প্রিন্ট এলএন এর ভেতরে তুমি যদি কোনো রিলেশনাল কিছু দাও, তাহলে সে এখানে ট্রু অথবা ফলস এরকম ভ্যালু প্রিন্ট করবে, এই রিলেশনাল জিনিসপত্র প্রিন্ট করবে না। আচ্ছা, ভ্যারিয়েবল ডিক্লারেশন, আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি, এটা সি এর মতোই একদম, ইন্টিজার এ বি সি একবারে ডিক্লেয়ার করতে পারি। আবার d = 3, অর্থাৎ যখন ডিক্লেয়ার করতেছি তখন ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, সেটা হতে পারে। হ্যাঁ, সো নানা রকম ভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো এটা গেল ভ্যারিয়েবল ডিক্লারেশন। এটাও ভ্যারিয়েবলের নামকরণের ক্ষেত্রে ওই যে সি তে যে কনভেনশন ছিল সেইটাই ফলো করতে হবে। যেমন একটা মেজর ছিল, তুমি কি কোনো ভ্যারিয়েবলের নাম এরকম পাবা, মনে করো ভ্যারিয়েবল ইন্টিজার 1a, এই ভ্যারিয়েবলের নাম কি দিতে পারবা? না স্যার। না, কোনো নাম্বার, কোনো ভ্যারিয়েবলের নাম স্টার্ট হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তুমি কি এইরকম কোনো ভ্যারিয়েবলের নাম দিতে পারবা, ইন্টিজার a_23 এরকম পারবা? ইয়েস স্যার। এটা পারা যাবে। হ্যাঁ, আন্ডারস্কোর কিন্তু অ্যালাউড। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আন্ডারস্কোর অ্যালাউড। ডলার সাইনটা নিয়ে একটু কনফিউশন আছে। নতুন ভার্সনের কিংবা কোড ব্লকসে তোমরা যদি কোড করে থাকো, নতুন ভার্সনের সি কিংবা কোড ব্লকসের সি, সে ডলার সাইন অ্যালাউ করে, অর্থাৎ তুমি ডলার সাইন দিতে পারবা, কিন্তু দিতে পারবা না, কি বলে, পুরনো ভার্সনের গুলিতে আবার ডলার সাইন অ্যালাউড না। সো এই ডলার সাইনটা নিয়ে একটু কনফিউশন আছে, বাট আন্ডারস্কোর নিয়ে কোনো কনফিউশন নাই। হ্যাঁ, অন্যান্য স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। ঠিক আছে, তো এই ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন গুলো যেটা ইসে ছিল, মানে সিতে ছিল, জাভাতেও সেই জিনিসটাই আছে। তো এইটা গেল ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন। এইটা একটা গুরুত্বপূর্ণ টপিক, একটু সবাই খেয়াল করে দেখবা। হ্যাঁ, আমি একটু সবার অ্যাটেনশন চাচ্ছি, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে স্কোপ এন্ড লাইফ টাইম অফ আ ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল ঠিক কতটুকু জায়গায় কাজ করবে সেই জিনিসটা। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল ঠিক কতটুকু জায়গায় কাজ করবে এই জিনিসটা হচ্ছে আমরা এই স্কোপ এন্ড লাইফ টাইমের মাধ্যমে বের করতে পারি। সো বেসিক্যালি আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এরকম যে মনে করো আমার কোডের কিছু ব্লক আছে। ঠিক আছে, তো এরকম মনে করো কোডের ব্লক আছে। ওকে, তো আমি এই জায়গায় যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল ইন্টিজার এক্স, হ্যাঁ, আমি এর পরে যেখানে ডিক্লেয়ার করলাম এর পর থেকে নিয়ারেস্ট ক্লোজিং ব্রেসের আগ পর্যন্ত সব জায়গায় এক্স কে ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি এই ব্লকের ভেতরেও লিখতে পারবো যে মনে করো x = 20। ঠিক আছে, তারপর আমি এই ব্লকের থেকে বের হওয়ার পর এখানেও আমি সেই x = 30 কিংবা 23 দিতে পারবো, কিংবা x এর ভ্যালু প্রিন্ট করো সেই কমান্ডটা দিতে পারবো, কোনো সমস্যা নাই। অর্থাৎ যেখানে ডিক্লেয়ার করা হলো তারপর থেকে তার নিয়ারেস্ট করসপন্ডিং যে ক্লোজিং ব্রেসেস আছে তার মধ্যে, যেখানে নিয়ারেস্ট না, তার করসপন্ডিং মানে যেখানে ডিক্লেয়ার করা হলো সেটার করসপন্ডিং ক্লোজিং ব্রেসেসের মধ্যে
তাকে আমি ব্যবহার করতে পারবো। সো এই এক্স ভ্যারিয়েবলের স্কোপ হচ্ছে এই পর্যন্ত, মানে পুরোটা। আচ্ছা, কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, যদি আমি এখানে ইন্টিজার জেড নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং পরে এই জেডটাকে আমি করলাম কি, এই যে এখানে যে আমার ব্লক আছে এই ব্লকের বাইরে মনে করো আমি এই জেডটাকে প্রিন্ট করতে চাচ্ছি, হ্যাঁ, জেড এর ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি, এখন কিন্তু আমার একটা এরর হয়ে যাবে। কারণ এই ব্লকের ভেতরে যখন আমি তাকে ডিক্লেয়ার করেছি, আমি যখন এই ব্লক থেকে বের হয়ে যাব, এই যে এই ক্লোজিং ব্রেসেসটা মানে হচ্ছে এই ব্লক থেকে আমি বের হয়ে গেলাম, এই ব্লক থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে জেড হারায় যাবে, আমি আর জেড কে ইউজ করতে পারবো না। সো এইখানে আমি যদি জেড কে প্রিন্ট করতে চাই তাহলে আমার একটা এরর হবে, কিন্তু এই ব্লকের ভেতরে আমি ইউজ করতে পারবো। অর্থাৎ আমি যেখানে ডিক্লেয়ার করলাম এই ডিক্লারেশনের পরে মনে করো আমি অনেক কাজ করছি, এই ডিক্লারেশনের পরে আমি আরো কয়েক লাইন কোড লিখছি, এইখানে আমি কিন্তু জেড কে এখনো প্রিন্ট করতে পারবো, এখানে সমস্যা নাই, ঠিক আছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই কোড ব্লকের ভেতরে আছি এতটুক জায়গায় জেড কাজ করবে, কিন্তু যে এই কোড ব্লক থেকে বের হয়ে গেলাম এখানে কিন্তু আমি আর জেড কে খুঁজে পাবো না, এখানে আমি এক্স কে খুঁজে পাচ্ছি। কারণ কি, কারণ এক্স কিন্তু ছিল অন্য ব্লকের ভেতরে, মানে এই ব্লকের ভেতরে ছিল এক্স, এক্স কিন্তু শুধু এইটুকের ভেতরে ছিল না, এক্স তার বাইরে ছিল, সে কারণে এই কোডের বাইরেও আমি এক্স কে ব্যবহার করতে পারছি, আবার এই ব্লকের ভেতরেও তাকে ব্যবহার করতে পারবো, কিন্তু জেড কে আমি এই ব্লকের বাইরে ব্যবহার করতে পারবো না। যে আইডিয়াটা এক্সপ্লেইন করলাম সবাই কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এটা খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া, Yes, ঠিক আছে। অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া, এবং এই আইডিয়াটা মানে সেটাই প্রচুর, মানে অনেক ইম্পর্টেন্ট। এই আইডিয়ার উপর বেস করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অনেক কাজ করা হয়, এবং বেসিক্যালি তোমার এই যে ফাংশন আছে, ঠিক আছে, মনে করো তোমার এইখানে একটা ফাংশন আছে, মনে করো এটা আমরা পড়বো পরে ফাংশনস এর মধ্যেও এরকম করবো, মনে করো ইন্টিজার f1, এখানে একটা ফাংশন আছে x, ঠিক আছে, এটা সিতেও ছিল, ঠিক আছে, সিতেও ছিল, জাভাতেও এই জিনিসটা আছে, আর এখানে মনে করো ইন্টিজার মেইন ভয়েড এরকম একটা আছে। তো এখানে হচ্ছে মনে করি ইন্টিজার x, দেখো এই ফাংশনের ভেতরে তুমি প্যারামিটারে এইখানে যেই এক্সটা ডিক্লেয়ার করলা, হ্যাঁ, এই এক্সটা আর এই মেইন ফাংশনের ভেতরে এখানে একটা এক্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলা, এই এক্সটা, এই দুইটা কি সেম? No, No, sir. no, sir. এটা কিন্তু সেম না। কেন সেম না? বিকজ এইটা ডিক্লেয়ার করা হয়েছে এই ব্লকের ভেতরে, সুতরাং এই এক্স এর মানে যত ক্ষমতা যত বাহাদুরি সব হচ্ছে শুধু এইটুক জায়গায়, আর এইটা হচ্ছে প্যারামিটার এই ফাংশনের জন্য। সো এখানে ধরা হবে যে এই এক্স এর বাহাদুরিও এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত, এর মাঝখানে মানে শুধু এতটুকুতেই এই এক্স এ যদি আমরা কোনো কাজ করি সেইটা এই পাশের এই এক্সটাকে কোনো এফেক্ট করবে না, ঠিক আছে, কোনো সম্পর্ক নাই, দুজন সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় তৈরি হয়েছে। তো এটা সিতেও ছিল আমাদের, হ্যাঁ, সিতেও ছিল, প্লাস জাভাতেও এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মানে রিয়েলাইজ করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা এরপরে আবার আরো দেখবো, বাট এই ব্লকের ব্যাপারটা মনে রাখবা যে কোনো একটা ভ্যারিয়েবল ঠিক কতটুকু জায়গায় কাজ করতেছে সেটা হচ্ছে তার স্কোপ। কেউ কিছু বলতে চাচ্ছিলেন? স্যার এটা কি স্যার গ্লোবাল আর লোকাল ভেরিয়েবলের কনসেপ্টের মতো সেম জিনিস? অনেকটা লোকাল ভ্যারিয়েবলের কনসেপ্ট আর গ্লোবাল ভ্যারিয়েবল কনসেপ্টের মতো, হ্যাঁ। সো গ্লোবাল ভ্যারিয়েবলে কি হতো যে গ্লোবাল বাইরে যদি ডিক্লেয়ার করতাম তাহলে সমস্ত ফাংশনেই তাকে খুঁজে পাওয়া যেত, আর লোকাল ভ্যারিয়েবল হচ্ছে যে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করতেছি শুধুমাত্র সেখানেই তাকে পাওয়া যায়। সো অনেকটা এইটাই যে তুমি এখানে যে জেডটাকে ডিক্লেয়ার করবা, দিস ভ্যারিয়েবল ইজ লোকাল টু দিস ব্লক অফ কোডস অনলি, এখানে তুমি যে কার্লি ব্রেসেস দিয়ে ব্লকটা লিখবা তার জন্যই এই ভ্যারিয়েবলটা লোকাল, হ্যাঁ। আর এই ব্লকের বাইরে যাকে ডিক্লেয়ার করা হয়েছিল সে বেসিক্যালি কাইন্ড অফ গ্লোবাল টু দিস ব্লক। সো এই এক্সটা এখানেও ব্যবহার করা যাবে, আবার এই ব্লকের বাইরে এখানেও ব্যবহার করা যাবে। সো এইটা গেল আমাদের স্কোপের একটা উদাহরণ। এখানে এই জিনিসটাই এক্সপ্লেইন করা হয়েছে। মনে করো এখানে এই যে y ইন্টিজার y ইকুয়ালস টু 20 নোন টু দিস ব্লক অনলি,
এই y কে যখন আমি বাইরে এখানে y = 100 দিতে গেছি, তখনই দেখো সে এরর দিচ্ছে, কারণ সে তো y কে চিনে না, সেজন্য এই কাজটা হবে না। সো এটা ছিল আমাদের স্কোপ। আর লাইফ টাইমের আইডিয়া বলতে আসলে বোঝাচ্ছে, মনে করো এরকম যে একটা ফর লুপ, এখানে মনে করো আমার একটা ফর লুপ আছে, ফর লুপের ভেতরে তুমি ডিক্লেয়ার করছো ইন্টিজার y = -1। এর মানে কি জানো, ফর লুপ তো ঘুরে ঘুরে আসবে, একবার ঘুরে আবার যখন সে আবার এই ফর লুপে আসবে, আগের ওয়াইটা কিন্তু মুছে যাবে, আগের ওয়াই এর লাইফ টাইম শেষ, আবার নতুন করে আরেকটা ওয়াই ভ্যারিয়েবল ডিক্লেয়ার হবে। ব্যাপারটা বুঝতে পারছো? একটা ফর লুপ, এই ফর লুপটা তো ঘুরে ঘুরে কাজ করতে থাকবে। তুমি এই ফর লুপের বডির ভেতরে যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, সেই ভ্যারিয়েবলটা এভরি টাইম লুপটা যখন চলবে, এভরি টাইম সে নতুন করে ক্রিয়েট হবে। আগের যে ওয়াই ছিল, আগের ওয়াইটা মানে এই ফর লুপ শেষ হওয়ার সাথে সাথে মুছে যাবে। ঠিক আছে? সো এইটাই হচ্ছে লাইফ টাইমের ব্যাপারটা, যে একটা ভ্যারিয়েবলের লাইফ টাইম কতটুকু থাকে। সো বেসিক্যালি তুমি যখন তাকে আবার ডিক্লেয়ার করো, তখন সে মানে আগের জিনিসটা মুছে যায়, সে আবার নতুন করে তৈরি হয়। ওকে, সো এই দুইটা ব্যাপারই একটু আমাদের রিয়েলাইজ করতে হবে কি, স্কোপ, ভ্যারিয়েবলের স্কোপ কতটুকু কাজ করে, এবং ভ্যারিয়েবলের লাইফ টাইম মানে সে কতটুকু টাইমে সে থাকে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার এন্ড অফ লেকচার 2। আমরা এখন থেকে আমি এখন একটু তোমাদের